হচ্ছে আমরা আজকে কাল বিলম্ব না করে আজকে ক্লাসটি শুরু করতেছি। তো উদ্ভিদ শারীরতত্ত্ব, শারীরতত্ত্ব মানে কি? উদ্ভিদের শরীরের ভিতরে যা কিছু হয়, উদ্ভিদ বাইরে থেকে, আমরা সপ্তম অধ্যায়ে যে পড়ছি নগ্নবীজি আবৃতবীজি, এখানে আমরা উদ্ভিদের বাইরের জিনিস ব্যাপার দেখছি। যেমন উদ্ভিদের পাতা আছে, পাতা কেমন হয়, কাণ্ড আছে, কাণ্ড কেমন হয়, মূল আছে, ফুল আছে, ফল আছে, এগুলো দেখতে কেমন হয়, এগুলা পড়ছি। আর এই উদ্ভিদের শরীরের ভিতরে যা কিছু হচ্ছে তাই হচ্ছে শারীরতত্ত্ব। উদ্ভিদের শরীরের ভিতরে যা কিছু হয় তাই হচ্ছে শারীরতত্ত্ব। তো এই ক্ষেত্রে উদ্ভিদ শারীরতত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফিজিওলজি, মানব শারীরতত্ত্বকে বলা হয় হিউম্যান ফিজিওলজি, আর উদ্ভিদ শারীরতত্ত্বকে তাহলে বলা হবে কি? প্ল্যান্ট ফিজিওলজি। আর তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হও এবং তোমরা যদি মেডিকেলে টিকে যাও, মেডিকেলে চান্স পেয়ে যাও, সেখানে তোমরা প্রথম বর্ষে যে সাবজেক্টটা পড়বা তার নামও কিন্তু ফিজিওলজি। সুতরাং এই ফিজিওলজি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটেও আছে, এবং তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণে সক্ষম হও, তোমরা যদি মেডিকেলে আসতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তখনও তোমরা ফিজিওলজি পড়বা। তো আশা করি সবার এই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই জায়গায় তাহলে এখন আমরা দেখি, এখানে হচ্ছে এমনি কোশ্চেন যে জনক কাকে বলা হয়? মিস্টার স্টিফেন হেলস, ঠিক আছে। স্টিফেন হেলস, তিনি ছিলেন ব্রিটিশ, তিনি হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। তো এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, কয়টা প্রক্রিয়া আছে, উদ্ভিদের ভিতরে কি কি ঘটে? উদ্ভিদের ভিতরে অনেক কিছুই ঘটে, কিন্তু পরীক্ষার জন্য আমাদের এখানে যেগুলো পড়া লাগবে সেটা হচ্ছে আমাদের পাঁচটা টপিক আমরা পড়বো। এর মাঝখানে যে লাস্টের টপিকটা, এটা উদ্ভিদেও ঘটে, প্রাণীতেও ঘটে। এইটা উদ্ভিদে যেরকম প্রাণীতেও সেম, হুবহু এক, এখানে আমরা যা পড়বো। সুতরাং এটা উদ্ভিদ এবং প্রাণীতে কোনো পার্থক্য নাই। পার্থক্যগুলো আছে এই জায়গাতে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, আর একটা হচ্ছে খনিজ লবণ শোষণ। আমি চ্যাপ্টারে জাস্ট নামগুলো বলতেছি। খনিজ লবণ শোষণ, ঠিক আছে। 2 নাম্বার এটা হচ্ছে তোমার প্রস্বেদন, ঠিক আছে। তো 4টা আসলে, হ্যাঁ আমি 5টা বলছি, আসলে প্রকৃতপক্ষে 4টা, হ্যাঁ 3 এবং 4, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ক্ষেত্রে পড়া লাগবে এবং পরীক্ষার জন্য এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এর মাঝখানে সবচেয়ে বেশি পরীক্ষাতে কোশ্চেন আসবে এই 2টা থেকে, সালোক সংশ্লেষণ এবং শোষণ, এই 2টা থেকে কোশ্চেন বেশি আসবে। আর এই 2টা থেকে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্বেদন, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে খনিজ লবণ শোষণ, ঠিক আছে। পরীক্ষাতে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে অবশ্যই, ঠিক আছে, হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শোষণ থেকে। সুতরাং এটা আমাদের গুরুত্ব দিয়ে পড়া লাগবে। তবে এই 2টা যে একদম কম গুরুত্বপূর্ণ তা না, তোমার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু নবম অধ্যায়, বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা কিন্তু নবম অধ্যায়। সুতরাং আমরা দেরি না করে মূল টপিকগুলোই আমরা প্রবেশ করে যাচ্ছি। তাহলে দেখি, এই যে খনিজ লবণ পরিশোধন, তাহলে আমাদের প্রথম টপিক। এবং এখানে তোমরা কিন্তু কিছুটা ক্লাস 9-10 ফেরত যাওয়া আর কি। এই ক্ষেত্রে যে এই যে 17টি উপাদান অত্যাবশ্যকীয়, এটা আমরা জেনে আসছি যে উদ্ভিদের জন্য 17টি উপাদান অত্যাবশ্যকীয় হয়ে থাকে। তাহলে এটা কিন্তু আমার এখানেও আছে। এবং এর মাঝখানে দেখো, আমাদের যে 17টি উপাদান, এর মাঝখানে কিছু উপাদান হচ্ছে আমাদের জন্য দরকারি, উদ্ভিদের জন্য খুবই দরকারি, কিছু উপাদান কম দরকারি। এদের মাঝখানে যে উপাদানই থাকুক, এই 3টা উপাদান উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। এটা ব্যতীত এই 3টা উদ্ভিদ মাটি থেকে শোষণ করবে না। কোন 3টা উপাদান? CHO, কার্বোহাইড্রেট, ঠিক আছে। উদ্ভিদ কার্বোহাইড্রেটকে কখনোই মাটি থেকে শোষণ করবে না, অর্থাৎ এই 3টা ছাড়া সবকিছুকে সে মাটি থেকে শোষণ করবে। এবং যখনই সে মাটি থেকে শোষণ করবে, সে লবণ আকারে শোষণ করবে, অন্য সবগুলো। এটা ব্যতীত, এই 3টা ছাড়া, এই 3টা ব্যতীত যে উপাদানগুলো আছে সেগুলোকে লবণ আকারে শোষণ করবে। শুধুমাত্র এই 3টা উপাদান, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের উদ্ভিদ শোষণ করবে না, লবণ হিসেবে শোষণ করবে না। তাহলে এদের কি হিসেবে শোষণ করবে? উদ্ভিদ এদের শোষণ করবে যথাক্রমে কার্বন ডাই অক্সাইড এবং পানি রূপে। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের উদ্ভিদ শোষণ করবে কার্বন ডাই অক্সাইড এবং পানি রূপে, ঠিক আছে। মজার ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনও কিন্তু বাতাসে আছে, কিন্তু বাতাসে থাকা সত্ত্বেও, নাইট্রোজেন বাতাসে থাকা সত্ত্বেও সেটা কিন্তু আমরা শোষণ করতে পারে না। উদ্ভিদ কিন্তু শোষণ করতে পারে না। কেমনে? বাতাস থেকে এটা পারে না। কেন পারে না? এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা কিন্তু আমি আগে ক্লাসে তোমাদের বলছিলাম, নাইট্রোজেন কেন বাতাসে থাকা সত্ত্বেও উদ্ভিদ কেন এটা বাতাস থেকে নিতে পারে না, ঠিক আছে। এটার উত্তর কিন্তু আমি বলছিলাম তোমাদের, ঠিক আছে। দেখি কে পারে, কমেন্টে জানো। তাহলে দেখো, এখানে হচ্ছে এগুলা হচ্ছে MCQ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যা পড়তেছি। এই যে আমি এখন যা পড়লাম, কোন অবস্থায় বা কি অবস্থায় লবণ পরিশোষিত হয়। তাহলে এই যে খনিজ লবণ,
খনিজ লবণ রূপে শোষিত হয়। খনিজ লবণ কোত্থেকে শোষিত হবে? মাটি থেকে। খনিজ লবণ কোত্থেকে শোষিত হবে? মাটি থেকে। ঠিক আছে, মাটি থেকে খনিজ লবণ শোষিত হবে। এখন লবণ, লবণ কোথায় থাকে? লবণ সবসময় পানির সাথে থাকবে, এটা আমরা মনে রাখবো। লবণ কখনো পানি ছাড়া থাকবে না, পানিতে লবণ দ্রবীভূত অবস্থায় থাকবে। এই লবণ সবসময় কোথায় থাকবে? পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। ঠিক আছে, হ্যাঁ, একজন বলছে শক্তিশালী বন্ধন, হ্যাঁ ঠিক আছে, নাইট্রোজেন ত্রিবন্ধন থাকায়, কাশফিয়ার মনে নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এই পৃথিবীতে যতগুলো পদার্থের ক্ষেত্রে যতগুলো বন্ধন শক্তি আছে, এর মাঝখানে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনী, এই বন্ধনীর শক্তি সবচেয়ে বেশি। ফলে তোমার যদি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে ইউজ করতে চাইতা, তোমার এই ত্রিবন্ধনী শক্তি ভাঙা লাগতো। এই বন্ধন শক্তি ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে N2 কে ভাঙ্গা আমরা এটাকে কিন্তু নাইট্রোজেনে পরিণত করতে পারি না। ফলে কি হয়, এই বন্ধনটা যেহেতু ভাঙা যায় না বাতাসে থাকা অবস্থায়, উদ্ভিদ এটা কখনোই বাতাস থেকে শোষণ করে না। এই বন্ধনটা ভাঙা সম্ভব হচ্ছে শুধুমাত্র বজ্রপাতের মাধ্যমে। বজ্রপাতের মাধ্যমে এটা ভাঙা সম্ভব। ফলে যখন বজ্রপাত হয়, এই ত্রিবন্ধন ভেঙে যায়, এবং ওই ত্রিবন্ধন ভেঙে তখন কি হয়ে যায়? নাইট্রোজেন আলাদা হয়ে যায়, নাইট্রোজেন আলাদা হয়ে যায়। সেটা তখন কি বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়। অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হয়? নাইট্রাইট হইতে পারে, নাইট্রেট এবং নাইট্রাইট, এই লবণগুলো গঠিত হয়। এগুলো বৃষ্টির পানির সাথে তখন কি হয়ে যায়? মাটিতে চলে আসে, এবং মাটিতে ধরলাম পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম নাইট্রেট গঠন করে। তখন উদ্ভিদ কিন্তু এই পটাশিয়াম নাইট্রেটকে শোষণ করবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর দিয়েছো, হ্যাঁ, ভেরি গুড এভরিওয়ান, যারা উত্তর দিচ্ছ সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, ত্রিবন্ধন থাকে, হ্যাঁ, আশা করি সবার মনে পড়ছে। তাহলে এই জিনিসটা, তাহলে কোথা থেকে শোষিত হবে? এই মাটি থেকে শোষিত হবে। ব্যতিক্রম কোনটা? এই তিনটা ব্যতিক্রম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে শোষিত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, ধনাত্মক আয়ন থাকে, ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন, সবগুলোই আসলে দ্রবীভূত থাকে, সবগুলোই দ্রবীভূত থাকে। এখন যে এই জিনিসটা আমি তোমাদের দেখাবো পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হবে এবং কোন আয়ন সবচেয়ে মন্থর বা ধীর গতিতে শোষিত হবে। দেখো, মন্থর বা ধীর গতিতে শোষিত হয়। তোমাদের আমার পরীক্ষার জন্য তোমার কোশ্চেন করতেছি, ঠিক আছে? NO3, ঠিক আছে, এর নাইট্রোজেন আছে, 3টা অক্সিজেন আছে। নাইট্রোজেনের জন্য দিলাম 14 আর 3 ষোলং 48, তাই না? 3 ষোলং 48, তাহলে কত হইলো? 10, 8 4 12, 2 হাতে রইলো 1, 4 1 5 1 6, 62। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো সালফেট, ঠিক আছে, SO4 2-, তাহলে এখানে কত হচ্ছে? 16 × 4, 4 ষোলং কত? 4 6 24 4 2 64, 4 ষোলং 64। আর সালফারের কত? সালফারের খুব সম্ভবত 32। ঠিক আছে, তাহলে এখানে যোগ করে দেখো 4 2 6 আর 96। তাহলে দেখো সালফেটের আণবিক ভর দাঁড়াচ্ছে 96, আর নাইট্রেটের আণবিক ভর দাঁড়াচ্ছে কত? 62। তাহলে এখন স্বাভাবিক, ধরো মাঠে যায় তুমি আমার সাথে মাইনুল ভাইরে রাখছো, আচ্ছা মাইনুল ভাইরে দিলে তো তাও ঝামেলা হয়ে যাবে, আমার সাথে অন্তর ভাইরে রাখছো, আমি হলাম একদম মোটা সোটা, তোমাদের অন্তর ভাই একদম চিকনা। ফলে একটা সেম ডিস্টেন্স যদি আমরা দৌড়াতে চাই, তাহলে কি হবে? যার আণবিক ভর, অর্থাৎ যার ভর বেশি, আমি হাইরে যাব, কারণ তোমার অন্তর ভাই হ্যাংলা পাতলা, সে দৌড়ায় একদম আলোর বেগে দৌড়ায়, সে কিন্তু রেসটা জিতে যাবে, আমি হেরে যাব, কারণ কি? আমার ওজন বেশি। অর্থাৎ দ্রুতকে শোষিত হবে, দ্রুতকে জিততেছে যার ওজন কম। সুতরাং আণবিক ভর আমি কার কম পাইলাম? সালফেটের পাইলাম নাকি নাইট্রেটের পাইলাম? নাইট্রেটের আণবিক ভর আমি কম পাইছি, তাই পাইছি না? নাইট্রেট পেলাম 62-র মতো। ফলে কে দ্রুত শোষিত হবে? নাইট্রেট দ্রুত শোষিত হবে, কারণ তার আণবিক ভর কম। ওকে, আর এই ক্ষেত্রে এই হিসেবে দেখো, ক্যালসিয়াম, পটাশিয়াম, এর মাঝখানে কার আণবিক ভর কম হবে? আণবিক ভর কম হবে পটাশিয়ামের, কারণ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 আর ক্যালসিয়ামের হচ্ছে 20। এটার ভর আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা 39, এটা 40 মনে হয়। ঠিক আছে, অর্থাৎ দেখো, যার ভর বেশি সে ধীরে শোষিত হবে, যার ভর বেশি সে ধীরে শোষিত হবে, এবং যার ভর কম সে দ্রুত শোষিত হবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করার, একটু মজার ব্যাপার, এটা কিন্তু এখানে দেখা যায় না, এবং এটা আমার অন্তর ভাইয়ের উদাহরণ দিয়ে তুমি মনে রাখতে পারবা না। এখানে দেখো, যে একায়ন বিশিষ্ট, যার চার্জ একটা, ক্যাটায়নই হোক অ্যানায়নই হোক, সে দ্রুত শোষিত হবে, আর যার চার্জ ডাবল সে ধীরে শোষিত হবে। ঠিক আছে, তাহলে কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে? 2টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, চার্জ কেমন আর ভর সংখ্যা কেমন। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ,
অন্তরের বেগ তাহলে 3 × 10⁸ হ্যাঁ, এককটা সহ লিখে দাও তাহলে সবচেয়ে ভালো হয়, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই অন্য কিছু এই যে এগুলা মনে রাখার দরকার নেই, এগুলা মনে রাখার দরকার নেই, অ্যানায়ন কি কি আছে, ক্যাটায়ন কি কি আছে, এগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই, কিন্তু কোনটা দ্রুত গতিতে এবং কোনটা আস্তে শোষিত হচ্ছে সেটা আমার মনে রাখা দরকার। আর লবণ শোষণ কি প্রক্রিয়ায় হবে একটু আগেই বলে দিছি, আয়ন রূপে, একটু আগেই বলে দিছি এটা আয়ন রূপে শোষিত হবে। লবণ পরিশোষণ অঙ্গ কে লবণ পরিশোষণ করবে? পাতা। এখন মাটি থেকে পাচ্ছে, মাটি খনিজ লবণের উৎস, তাহলে মাটিতে উদ্ভিদের যে অংশটা থাকবে সেটাই হচ্ছে লবণ পরিশোষণ করবে। মাটিতে লবণের কোন অংশটা থাকবে? মাটিতে লবণের যে অংশটা থাকে সেটা হচ্ছে মূল, তাহলে স্থলজ উদ্ভিদের মূল। ঠিক আছে, মূলের কোন অংশটা? মূলের অগ্রভাগ। ঠিক আছে, মূলের অগ্রভাগের কোন অংশ? কোষ বিভাজন অঞ্চল। ঠিক আছে, এবং কোষ বিভাজন অঞ্চলের কোষগুলোয় লবণ পরিশোষণে অধিক কার্যকর। এবং এটা ছাড়াও কি মূলরুম, তাহলে কয়টা অংশ দিয়ে হইতে পারে? 2টা অংশ দিয়ে হইতে পারে। এটাকে আমি যদি তোমাদের ইয়েতে দেখাই, ঠিক আছে, দ্রুত শোষিত হয় পটাশিয়াম এবং নাইট্রেট, ধীরে শোষিত হয় ক্যালসিয়াম এবং সালফেট। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, মূল এবং মূলরম। তাহলে এটাকে যদি আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ, আরে তোমাদের অন্তর ভাইয়া দেখো সামনে কিন্তু চলে আসছে, সবাই ভাইয়াকে একটু ওদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাকে একটু তোমরা ওপিনিয়ন দিবে, ঠিক আছে, অনেস্ট ওপিনিয়ন, যেহেতু আমরা কোনো কিছু করার আগে ওদের সাথে ভালো মতো ডিসকাস করে নিই। তো তোমরা সবাই জানো যে আমরা 3.0 লঞ্চ করেছি তোমাদের জন্য, 24 ব্যাচের জন্য। 24 ব্যাচকে আমরা বিশেষ ভালোবাসি, এই জন্য তোমাদেরকে আমরা অনেক দীর্ঘ দিনের একটা যাত্রায় যুক্ত করে নিয়েছি। তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার আমি চিন্তা করতেছিলাম, এটা করলে কেমন হয় এটা আমাকে একটু জানাও। সেটা হচ্ছে এটা ভাইয়া পরে বুঝিয়ে দেবে, টেনশনের কোনো কারণ নাই। সেটা হচ্ছে যদি এরকম একটা কাজ করি যে ধরো তোমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার কিন্তু এটা পড়ার মাধ্যমেই শেষ, এটা কিন্তু রিজভাবে পড়াইছিল, কিন্তু তারপরও আমরা তোমাদেরকে আবারও পড়াচ্ছি, কারণ তোমাদের ব্যাচে এই ক্লাসটা হয়েছিল না, এই জন্য আমরা তোমাদের ব্যাচে নিচ্ছি। আমরা সবসময় আমাদের কথা রাখতে বিশ্বাসী, তাই না? আর হচ্ছে তোমাদের এই যে চলন ও অঙ্গ চালনের 2টা ভিডিও ডিলিট হয়ে গেছে, ওই 2টো ভিডিও আমরা নিয়ে নিব, কোনো সমস্যা নাই। আমরা বোনসে স্পেশাল ক্লাস একটা নিয়ে ফেলবো, কোনো টেনশনের কোনো কারণ নাই। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অন্তর্ভাই টি শার্টটা খুব সুন্দর, এর মধ্যে কিন্তু রোড টু ডিএমসি লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে দে, এই যে দেখো এখন কিন্তু দেখতে পাচ্ছ রোড টু ডিএমসি। যাই হোক এখন আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শর্টের বাইরে যে সিলেবাস যে অংশটুকু আছে, এটার জন্য আমরা একটা এক্সট্রা সাইকেল লঞ্চ করতে চাচ্ছি, যেটাকে আমরা ধরো একটা সুন্দর একটা নাম দিব, তোমাদের কাছ থেকে শুনে নেবো কি নাম দিলে ভালো হয়। এই ব্যাচটা মানে এই এক্সট্রা সাইকেলটা আমরা তোমাদের ওএসবিয়ানদের জন্য ওপেন রাখবো, মানে তোমরা যারা আমাদের এই গ্রুপে যুক্ত আছো, ওএসবি 1.0 তে যুক্ত আছো, এবং তোমরা যারা আমাদের 3.0 তে যারা যুক্ত হবা তাদের জন্য আমরা এটা ওপেন রাখবো, ঠিক আছে? তো বিষয়টা কেমন হয় তোমরা জানাও। তাহলে ধরো শর্ট সিলেবাসের সব ক্লাসগুলো তোমরা এই গ্রুপে করলা, আর শর্টের বাইরের চ্যাপ্টারগুলোকে আমরা ওই গ্রুপে সুন্দর মতো সবগুলো ক্লাস সিরিয়ালে করাবো। তাইলে ধরো তোমরা 3.0 তে যুক্ত হইলা, ওখানে তো তোমাদের 24 ব্যাচের সাথে ক্লাস হবে। তো ধরো এমনও হতে পারে কোনো চ্যাপ্টার ঠিক মতো হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে না ভাই, 23 ব্যাচের সাথে ক্লাস বুঝতে একটু কষ্ট হতে পারে। এই জন্য আমরা বায়োলজির যে এক্সট্রা যে ক্লাসগুলো মানে শর্টের বাইরের যে ক্লাসগুলো সেগুলোকে আমরা ওই গ্রুপটাতে নিব, ঠিক আছে? তো বিষয়টা কেমন হয় তোমরা জানাও, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের জন্য আমরা আসলে সবকিছু করার চেষ্টা করি। তো 3.0 তে তোমরা জানো যে অলরেডি 310 জন যুক্ত হয়ে গেছে, অসাধারণ একটা ব্যাপার, উইদিন 7 days, এবং আর মাত্র 40 জনের মতো মনে হয় আছে। তো যাই হোক, মানে ডিসকাউন্টের অফারটা, যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? আর আমরা তোমাদের নিয়ে কাজ করতেছি, তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসগুলো রেগুলার করো। ক্লাস যদি তুমি না করো তাহলে কিন্তু জমে যায়, ঠিক আছে? আমরা ভাই আমরা যখন আমাদের মেডিকেলের কোনো কোর্সের ভর্তি হই কি হয় কি দেখি, ধরেন আমাদের তো আসলে ওরা তো ফ্রি থাকে, আমাদের ধরেন ডাক্তারি করার লাগে। কোনো সময় এরকম হয় না যে ভাই যে ধরেন আমি ডিউটি করতে করতে এমন একটা অবস্থা হলো আমি 5টা ক্লাস জমে গেছে, এই 5টা ক্লাস কিন্তু দেখা ভাই খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়, ঠিক আছে? খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য তুমি রেগুলার ক্লাস করো। হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা 24 ব্যাচের ক্লাস কিন্তু 3 বার নিব, 3 বার, 3 টাইমস, 3বারেও বুঝবা না? অবশ্যই বুঝবা, না বোঝার কোনো কারণই নাই, এতদিন ধরে বুঝতেছে এটাও বুঝবা, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য একটু হ্যাঁ একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের রুটিন তো দিবই,
রুটিন তো দিব, এগুলো নিয়ে কথা আছে, রুটিন তো দিবই, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য যা যা দরকার, এই যে তোমাদের শুধু একটা কথাই বলি, তোমরা যারা আমাদের ওএসবি 1.0 তে একদম শুরুতে যুক্ত হয়েছিল, তোমাদের ক্লাস কিসে হতো? হোয়াইট বোর্ডে হতো, তোমরা তো দেখছো তাই না? সেখান থেকে আমরা তোমাদেরকে স্মার্ট বোর্ডে নিয়ে এসেছি। আগে 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 লাইট কম বেশি হতো, লাইট এনেছি, তারপরে হচ্ছে তোমার দেখতে ঘোলা হয়ে যেত, ব্লার হতো, এখন আর হয়? এগুলো কি তোমরা চাইছো? তোমরা কিন্তু চাও নাই, আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমাদের জন্য কোনো কিছু করতে আমাদের কার্পণ্য নাই। তোমাদের প্রতি একটাই চাওয়া, তোমরা একটু পড়ালেখা করো, ভালো মতো পড়ালেখা করো, আর হচ্ছে ক্লাস এক্সাম রেগুলার দাও। তোমাদের জন্য আমরা বেস্ট নিয়ে আসছি সবকিছু। এই যে আরেকজন বেস্ট, কে? শুভ ভাই, তোমাদের জন্যই কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে এখন ক্লাস করো, আমি আর দেরি না করি। ভাই এই চ্যাপ্টারটা কিন্তু একটু ঠিক আছে পড়াইতে হবে তাড়াতাড়ি। নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি ভালো থাকো। ঠিক আছে, এই কোর্স রিলেটেড কথাবার্তা কিন্তু তোমাদের অন্তর ভাই উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? এখন থেকে কিন্তু শুধু পড়াশোনা রিলেটেড কথাবার্তা আমরা ফেরত যাচ্ছি। এই যে ধরো আমি একটা ছবি আঁকছি, ছবি ভালো আঁকি নেই যদিও, মূলের ছবি একটা, ধরো একটা মূলের ছবি আঁকছি, হ্যাঁ ঠিক আছে? তো হচ্ছে এই যে এই অংশগুলো হচ্ছে মূল রোম, ঠিক আছে? আর এই যে এই দিকের দিকে, নিচের দিকে এই অংশটা, এইদিকে একটা অংশ থাকে, কারণ এদিকে থাকে মূলের শুরুর দিকে যে তৈরি অংশ হয়েছে, আর নিচের দিকে ক্রমাগত বৃদ্ধি হয়। তাহলে এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। সুতরাং এই অংশটা হচ্ছে মূলত খনিজ লবণ শোষণকারী অংশ, এই জায়গাটা, যে জায়গায় কোষীয় বৃদ্ধিটা সর্বোচ্চ হয়। আর এর চারপাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু মূল রোম থাকে, এই মূল রোমগুলো দিয়েও কিন্তু হচ্ছে খনিজ লবণ শোষিত হবে, ঠিক আছে? তাহলে এখন আবার আমরা আমাদের পড়ায় ফেরত যাই, ঠিক আছে? তাহলে আশা করি কোন জায়গা দিয়ে, তাহলে আমি আবার যদি দেখাই, এই ক্ষেত্রে কোথায়? মূলের অগ্রভাগে, কোথায়? কোষ বিভাজন অঞ্চলে, সেই জায়গায় হচ্ছে মূল রোম দিয়েও কিন্তু কিছু খনিজ লবণ পরিশোষিত হচ্ছে, মূল রোম দিয়েও কিন্তু কিছু পরিশোষিত হচ্ছে। আর এটা কি? যদি নিমজ্জিত জলজ উদ্ভিদ, যে জলজ উদ্ভিদগুলো পানির নিচে থাকে, যে জলজ উদ্ভিদগুলো পানির নিচেই থাকে, তাদের সব অঙ্গই লবণ পরিশোষণ করতে পারে। স্বাভাবিক, তোমার পানির সংস্পর্শে থাকা লাগবে, তাহলে তার সবকিছুই পানির সংস্পর্শে আসে, ফলে সেগুলো খুব সহজেই কিন্তু সেগুলো আমার খনিজ লবণ শোষণ করতে পারবে। তাহলে এখন আমরা আগায় যাই। এই ক্ষেত্রে দেখি আমরা, খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমরা এক এক টাইমে এক এক জিনিস পড়ে আসছিলাম, এখন কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। আমরা পড়ছিলাম ম্যাক্রোমৌল 10টা, ঠিক আছে? আমরা পড়ছিলাম ম্যাক্রোমৌল 10টা, তোমরাও হয়তো পড়ে থাকো, কিন্তু এখন আমরা জানবো ম্যাক্রোমৌল 9টা, ঠিক আছে? আমরা এখন জানবো ম্যাক্রোমৌল 9টা, ঠিক আছে? এটা আমরা জানবো। আর তাহলে মাইক্রোমৌল কয়টা হবে? তাহলে 9 আর 8টা, 9 আর 8 টোটাল 17টা। এই 17টা কিন্তু আমার জন্য জানা লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কোন কোন জিনিসটা আমার কিসের জন্য প্রয়োজনীয়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অনুগঠনের জন্য দরকারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা যখন ক্লোরোফিল পড়বো এবং ক্লোরোফিলের সংকেত পড়বো, ক্লোরোফিলে হাইড্রোকার্বন আছে, ক্লোরোফিলে হাইড্রোজেন আছে, ক্লোরোফিলে অক্সিজেন আছে, ক্লোরোফিলে নাইট্রোজেন আছে, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আছে। এই 5টা অণু দিয়ে কিন্তু আসলে সংকেতটা গঠিত, এবং দেখবা প্রত্যেকটা ক্লোরোফিলে একটা করে ম্যাগনেসিয়াম পরমাণু বিদ্যমান। এটা ম্যাগনেসিয়াম তাহলে ক্লোরোফিল অনুগঠনের জন্য দরকারি। তাহলে ক্লোরোফিল কিসের জন্য দরকারি? সালোক সংশ্লেষণের জন্য দরকারি। ফসফরাসের অভাবে কি হয়? উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে, উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে। এই ক্ষেত্রে আমরা কি জানবো? আমরা জানবো নাইট্রোজেনের অভাবে কি হয়। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়, উদ্ভিদের পাতা হলুদ হয়। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়, নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়, ঠিক আছে? এই যে আমরা একজন কোয়েশ্চেন, কাশফিয়া তুমি বলছো যে 9টা কি আর 8টা কি না, উদ্ভিদের এই যে একটু আগে আমরা দেখলাম না টোটাল খনিজ লবণ কয়টা, এই যে তুমি যদি এদিকে দেখো, এই যে 17টি উপাদান অত্যাবশ্যকীয়, এই যে দেখো এখানে 17টি উপাদান অত্যাবশ্যকীয়, এখানে 17টি উপাদান অত্যাবশ্যকীয়, ঠিক আছে? তো এইটাকে তারা দুই ভাগে ভাগ করছে। এই 17টি উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এই 17টি উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোমৌল এবং আরেকটা হচ্ছে মাইক্রোমৌল। তাহলে একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। মাইক্রোমৌল মানে এরা সবগুলাই উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, এই সবগুলাই হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, কোনোটা ছাড়াই হচ্ছে উদ্ভিদ টিকে থাকতে পারবে না। কিন্তু কিছুগুলা বেশি পরিমাণে লাগবে, কিছুগুলা কম পরিমাণে লাগবে। তুমি যে পরিমাণে ভাত খাও, তুমি কি ধরো লবণ কি সে পরিমাণে খাও? ঠিক আছে, তোমার যতটুকু ভাত দেয় ততটুকু যদি তোমার লবণ দেয় তুমি ভাত খাইতেই পারবা না, ঠিক না? অর্থাৎ কিছু জিনিস তোমার বেশি পরিমাণে লাগবে, কিছু কম পরিমাণে লাগবে, কিন্তু সবগুলাই লাগবে, লবণও লাগবেই।
কিন্তু লবণ ছাড়া তোমার ভাত খাওয়া হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু তুমি ভাত যতটুকু খাচ্ছ লবণ ততটুকু খাচ্ছ না। অর্থাৎ ম্যাক্রো হচ্ছে বেশি পরিমাণে, মাইক্রো হচ্ছে কম পরিমাণে। ম্যাক্রো হচ্ছে 9টা, আর 9 আর 8, এই 17টা থেকে 9 বাদ দাও, কয়টা থাকে? 8টা। এই 8টা হচ্ছে মাইক্রো উপাদান। কাশফি, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখন আমরা কোথায় ছিলাম? এই জায়গাতে। হ্যাঁ, তাহলে আমরা এটা ছিলাম। আর ফার্স্ট তাহলে আমরা 3টা জিনিস জানলাম এখানে। এক্সট্রা একটা জানলাম যে নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়। এখন আমরা জানবো একটু এক্সট্রা একটা ইনফরমেশন জেনে নিব আমরা, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, সরি পটাশিয়াম। ঠিক আছে, এই 3টা উপাদান আমরা কোন কোন সার থেকে পাবো? নাইট্রোজেন আমরা পাবো ইউরিয়া সার থেকে, ইউরিয়া সার থেকে। ঠিক আছে, ফসফরাস আমরা কোথা থেকে পাবো? ট্রিপল সুপার ফসফেট, এই সার থেকে। পটাশিয়াম আমরা কোথা থেকে পাবো? মিউরেট অফ পটাশ সার থেকে, মিউরেট অফ পটাশ, এই সার থেকে। তাহলে এই 3, হাই রে লেখলাম আবার কেটে গেল, এর চেয়ে কষ্টের জিনিস আর কি আছে? নাইট্রোজেন আমি আবার লিখে দিচ্ছি, নাইট্রোজেন পাবো ইউরিয়া সার থেকে। ঠিক আছে, পটাশিয়াম পাবো মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ। এই তথ্যটা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে, এটা লিখে নাও। হ্যাঁ, এটা ইয়েতে কাজে দিবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের এটা কাজে দিবে। ঠিক আছে, নাইট্রোজেন। আর পি ফসফরাস, ফসফরাস আমরা কোথায় পাবো? ট্রিপল সুপার ফসফেট, এখান থেকে। তাহলে এই 3টা সারের নাম কিন্তু হচ্ছে মাথায় রাখা লাগবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা চলে গেল। তাহলে এখন আমরা আগে যাই যে জিনিসগুলো আমাদের বেশি পরিমাণে লাগে আর যে জিনিসগুলো হচ্ছে আমাদের কম পরিমাণে লাগে। তাহলে এখন সেম জিনিসও মাঝে মাঝে অনেক সময় অনেকের ব্যতিক্রম থাকে। ঠিক আছে, এখন দেখো টোটাল 1 থেকে 9টা। ঠিক আছে, এখন দেখো যে মৌলগুলো অপেক্ষিত কম পরিমাণে লাগে সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোমৌল। ঠিক আছে, আর যে জিনিসগুলো বিশেষ প্রয়োজন, যে জিনিসগুলো সবার লাগতেছে না, ঠিক আছে, মনে করো সব উদ্ভিদের জন্য লাগে না, কিছু কিছু সুনির্দিষ্ট উদ্ভিদের জন্য লাগে, এই 17টা উপাদান প্রত্যেকটা উদ্ভিদের জন্যই লাগবে। যতগুলো উদ্ভিদ জীবন্ত আছে পৃথিবীর বুকে সবগুলো উদ্ভিদের জন্যই লাগবে। ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, এই উপকারী মৌলগুলো সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল, আর এই উপকারী মৌলগুলো সবার লাগবে না। এই উপকারী মৌলগুলো কারো কারো লাগবে, কারো কারো হলে না হইলেও সমস্যা নাই। ঠিক আছে, এই উপকারী অত্যাবশ্যকীয় মৌল হলো ফ্যানের মতো, ফ্যান ছাড়া তুমি এখন বাংলার বুকে টিকে থাকতে পারবা না। আর উপকারী মৌলগুলো হলো এসির মতো, যারা ধনী তারা এফোর্ড করতে পারবে, আর মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত আছে তারা এফোর্ড করতে পারবে না। ঠিক এইটা কিন্তু আমার উপকারী মৌল কোনগুলো সেগুলো মনে রাখা লাগবে। ঘাসের জন্য হচ্ছে সিলিকন, তাহলে আমি যদি এখানে লিখি ঘাসের জন্য কি? সিলিকন। ঘাসের জন্য হচ্ছে সিলিকন। C4 উদ্ভিদের জন্য সোডিয়াম, সোডিয়াম C4 উদ্ভিদ। C4 উদ্ভিদ কি এটা আমরা পড়বো, ভয় পাওয়ার কারণ নাই। ঠিক আছে, C4 উদ্ভিদের জন্য সোডিয়াম। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। ঠিক আছে, লিগিউম এটা আমরা মনে রাখবো, লিগিউম। লিগিউমের জন্য আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে কোবাল্ট। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম কোন ধরনের উদ্ভিদ? যে সকল উদ্ভিদে বাতাসের নাইট্রোজেনটাকে মাটিতে আটকানোর জন্য বিশেষ ধরনের অঙ্গ মূলে থাকে। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিও। ঠিক আছে, ঠিক আছে, এইটা তুমি একটু মাথায় রাখো। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমটা তাহলে কি? দেখো, উদ্ভিদের মূলে, কতিপয় উদ্ভিদের মূলে, সব উদ্ভিদের মূলে না, কতিপয় উদ্ভিদের মূলে কিছু গুটির মতো অংশ আছে, কিছু গুটির মতো অংশ আছে। সেই গুটিগুলোর কাজ কি? সেই গুটিগুলোকে ডাকা হয় লিগিউম নামে। সেগুলোর কাজ কি? সেগুলোর কাজ হচ্ছে বাতাসের নাইট্রোজেনটাকে লবণে যে কনভার্ট হলো সেই লবণটাকে খাপ মেরে ধরে ফেলা। অনেকটা এটা হচ্ছে একটা জালের মতো, জাল দিয়ে যেরকম আমরা মাছ ধরি ঠিক তেমনি এই লিগিউম গুলো বাতাসে জাল দিয়ে কিন্তু তারা হচ্ছে নাইট্রোজেনের যে লবণ রূপগুলো আছে সেগুলোকে ধরে ফেলে। এবং এটাকে বলা হয়, এই কারণে বলছে নাইট্রোজেন ফিক্সিং, মানে নাইট্রোজেনটাকে ফিক্স করে বা আটকায় দেয়। এরকম একটা উদ্ভিদ হচ্ছে শিম, এরকম উদ্ভিদ হচ্ছে একটা শিম, একটা হচ্ছে শিম। এই শিমের জন্য তাহলে এদের জন্য দরকারি কে? এদের জন্য দরকারি হচ্ছে কোবাল্ট। আর সামুদ্রিক শৈবালের জন্য দায়ী কে? আয়োডিন। আমরা লবণ কোত্থেকে পাই? সাগর থেকে পাই। সাগর লবণে কি থাকে? আয়োডিন থাকে। সুতরাং সামুদ্রিক শৈবালের জন্য কোনটা দরকারি? আয়োডিন দরকারি। তাহলে হচ্ছে সামুদ্রিক শৈবাল, এটার জন্য লাগবে হচ্ছে আয়োডিন। তাহলে এই 4টা হচ্ছে কিন্তু আমার এক্সট্রা মনে রাখা লাগবে, এই 4টা কিন্তু এক্সট্রা মনে রাখবে। ঠিক আছে, লিগিউম কি ভাইয়া? ঠিক আছে, লিগিউম। ঠিক আছে, তোমরা লিগিউম দেখতে যাচ্ছ না? লিগিউমটা আমি দেখি তোমাদের দেখায় দিই, তাহলে যেহেতু তোমাদের লিগিউমটা ভিজুয়ালাইজ করতে অসুবিধা হচ্ছে। ফোল্ডার এখানে ঢুকলাম, ক্রোম।
ঠিক আছে, দেখি আমি তোমাদের লিগিউমটা একটু দেখায় দিই। ঠিক আছে, এখানে এটা না লিগিউম হচ্ছে এই টাইপের ফলগুলাকে বলা হয় লিগিউম, বুঝছো? এই ধরনের ফলগুলোকে বলা হয় লিগিউম। এই যে এই টাইপের ফলগুলাকে বলা হয় লিগিউম। দেখো এর ভিতরে কিন্তু শিম জাতীয় ফলগুলো আছে, ঠিক আছে? এই ধরনের ফলগুলাকে বলা হয় লিগিউম, কিন্তু নাইট্রোজেন ফিক্সিং যে লিগিউম গুলো থাকে সেটা কিন্তু মূলে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে কিন্তু মূলের দিকে থাকে। আমি তোমাদের দেখাই লিগিউমস। আহা, এইভাবে নেট চলে গেল। ঠিক আছে, এই যে আমি তোমাদের যেরকম দেখাতে চাচ্ছিলাম, ঠিক আছে? এই ছবিটা ক্লিয়ার না, দেখি একটা ভালো ছবি দেখি। এই যে, আশা করি এই ছবিটা তোমাদের আসবে। হ্যাঁ, এই যে এই ছবিটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু আসলে উদ্ভিদের মূল, মানে মাটি থেকে তুলছি, দেখো মাটি লাগে আছে। এটা কিন্তু সবগুলা উদ্ভিদে থাকে না, ঠিক আছে? এটা কিন্তু উদ্ভিদের মূল। এই পুরো জিনিসটা হচ্ছে উদ্ভিদের মূল, এই পুরো জিনিসটা কিন্তু হচ্ছে মূল। এই যে দেখো এগুলা কালো কালো যেগুলো দেখতেছি, এগুলো মাটি লেগে আছে। আর দেখো মূলের এখানে কিন্তু এই যে গুটির ন্যায় যে অংশগুলো, এগুলাকেই বলা হচ্ছে লিগিউম। এগুলা হচ্ছে আমার লিগিউম, এগুলা হচ্ছে লিগিউম, ঠিক আছে? এগুলা হচ্ছে লিগিউম। আর একটু আগে যে লিগিউম দেখালাম সেগুলো হচ্ছে লিগিউম জাতীয় ফল, সেগুলো ছিল লিগিউম জাতীয় ফল, সেটা আলাদা জিনিস, সেগুলো আলাদা জিনিস। আর এটা হচ্ছে লিগিউম, মূলের ভিতরে লিগিউম। এই পোলাপান, এখন বুঝতে পারছো লিগিউমটা কি? বুঝতে পারছো লিগিউমটা? বুঝতে পারছো? আর এই লিগিউমের ভিতরে কি করে নাইট্রোজেন থেকে সে নাইট্রোজেন জাতীয় যে লবণ হইল, এই লবণটাকে সে এই জায়গা থেকে শোষণ করে। এটা সব উদ্ভিদে থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, মূল দেখছে, এটা শিম, শিম গাছ তো সবাই দেখছে কম বেশি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আবার আমরা পড়ায় চলে যাই। তাহলে এই জিনিসগুলো এই হিসেবে দেখো, আবার সিলিকন আর ঘাস উদ্ভিদের জন্য হচ্ছে সিলিকন, ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমোলো হচ্ছে সিলিকন। নর্মালি সিলিকন হচ্ছে কিন্তু মাইক্রোমোলো, কিন্তু ওই হিসেবে সিলিকন ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমোলো। সুতরাং সো আলটিমেটলি সব হিসাব শেষে ম্যাক্রোমোলো ওই 10টাই আছে আর মাইক্রোমোলো ওই 8টাই আছে বলা যায়, ঠিক আছে? সুতরাং চেঞ্জ হইলেও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা? ম্যাক্রোমোলের নাম মনে রাখা, মাইক্রোমোলের নাম মনে রাখা, উপকারী মৌলগুলোর নাম মনে রাখা। তাহলে আমার এখান থেকে কি মনে রাখা লাগবে? ম্যাক্রো কোনগুলো এটা মনে রাখা লাগবে, মাইক্রো কোনগুলো এগুলো মনে রাখা লাগবে, আমার মনে রাখা লাগবে উপকারী মৌল, আমার মনে রাখা লাগবে সারগুলোর নাম। এই জিনিসগুলোই কিন্তু আমার এই ক্ষেত্রে মনে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা পড়ে ফেলবো ম্যাক্রোমৌল কোনগুলো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্রোমৌল কোনগুলো আছে। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজি ঝামেলা করছে, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, ঠিক আছে? এটা দিয়ে আমরা কিন্তু ম্যাক্রোমৌলগুলোর নাম আমরা মনে রাখতে পারবো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এখানে গেল 5টা। নাইট্রোজেন, এখানে হচ্ছে ক্যালসিয়াম, এখানে হচ্ছে আয়রন, তারপর এখানে কি আছে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে এই টোটাল 10টা, ঠিক আছে? এই টোটাল 10টা। পরীক্ষাতে যদি ম্যাক্রোমৌল 10টা না থাকে তখন 9টা আনসার করবা, যদি 10টা না থাকে তখন 9টা আনসার করবা, কিন্তু যদি 10টা থাকে 10টাই আনসার করবা। ওকে? হ্যাঁ ভাই, এই হিসাবটা বুঝাই দেন। এই বেটা, এখানে হিসাব বুঝার কিছু নাই। একটা হচ্ছে 9+8, ঠিক আছে, অথবা 10+7, তুমি যেটাই মনে রাখো, তুমি যেটাই মনে রাখো সেটাই। টোটাল হবে 17টা, টোটাল হবে 17টা, কারণ আমার অত্যাবশ্যকীয় মৌল হচ্ছে 17টা, অত্যাবশ্যকীয় মৌল হচ্ছে 17টা। ইভাগ টোটাল অত্যাবশ্যকীয় মৌল আমাদের জন্য হচ্ছে 17টা। এটাকে কোনো জায়গায় তুমি 9+8 পাবা, কোনো জায়গায় তুমি সেটাকে 10+7 পাবা। তবে ম্যাক্রোমৌল যদি 10টা না থাকে 9টা উত্তর করবা, ওকে? আর 10টা থাকলে 10টা উত্তর করবা। তাহলে এই যে এমজিকে ক্যাফে, তাহলে কি কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই নেমোনিক দিয়ে মনে রাখবা। মাঝখানে ঝামেলা হচ্ছে আয়রন। আয়রনটাকে কখনো আমরা মাইক্রোমোলে অন্তর্ভুক্ত করছি, কখনো ম্যাক্রোমোলে অন্তর্ভুক্ত করছি। এই ছক অনুযায়ী আমরা সেটাকে যদি 9
+8 এটার ভিতরে আমরা পড়বো। ওকে, এটার ভিতরে তারা অন্তর্ভুক্ত করছে। তাহলে আমরা দেখি এখন এই বাকিগুলোর নাম আমি কিভাবে মনে রাখবো, এই বাকিগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো। তাহলে এটা দেখি আমরা, এটা একটু খেয়াল করি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ম্যাঙ্গানিজ, ঠিক আছে, তারপরে হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে কোবাল্ট, তারপরে হচ্ছে নিকেল, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে জিঙ্ক। এটা দেখো আমি পর্যায় সারণীতে কিন্তু পর্যায়ক্রমে যা আছে আমি কিন্তু সেইভাবে জিনিসগুলোকে লিখছি। পর্যায় সারণীতে কিন্তু এইভাবেই আছে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এটা হচ্ছে খুব সম্ভবত 25, 26, 27, 28, 29, 30 এইভাবে কিন্তু আছে। দেখো এর মাঝখানে কোনগুলো আছে, জিঙ্ক আছে, দেখি জিঙ্ক আছে, দেখো কপার আছে, কপার আছে, ঠিক আছে। তারপরে দেখি নিকেল আছে, নিকেল আছে, ঠিক আছে। কোবাল্টটা নাই, কিন্তু কোবাল্ট কিন্তু একটা উপকারী মৌল, কোবাল্ট হচ্ছে একটা উপকারী মৌল, কোবাল্ট একটা উপকারী মৌল, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, কোবাল্ট একটা উপকারী মৌল। আয়রন আছে, এই যে আয়রন আছে, আর ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা 5টা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন বাকিগুলা কিভাবে মনে রাখবো, সি দিয়ে কপার না, সি দিয়ে এক্সট্রা মনে রাখবো ক্লোরিন, একটা হলো ক্লোরিন, একটা হলো ক্লোরিন। আর এম দিয়ে মনে রাখবো মলিবডেনাম, এম দিয়ে মনে রাখবো মলিবডেনাম, এম দিয়ে মনে রাখবো মলিবডেনাম। সুতরাং এম দিয়ে 2টা আছে আর সি দিয়ে 3টা আছে। আসলে সি দিয়ে ক্লোরিন আছে, সি দিয়ে কপার আছে, সি দিয়ে কোবাল্ট আছে। কোবাল্টটা উপকারী মৌল, কোবাল্টটা হচ্ছে উপকারী মৌল, এটা অত্যাবশ্যকীয় মৌলের অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। হ্যাঁ, কেন বুঝতেছো না এখন পর্যন্ত? এখন পর্যন্ত কি বুঝতে কি অসুবিধা হচ্ছে কিনা তোমাদের, ঠিক আছে। আর সবার শেষে বোরন, ঠিক আছে, সবার শেষে হচ্ছে বোরন। তাহলে তুমি যদি পর্যায় সারণী পারো, তুমি যদি পর্যায় সারণী পারো, এটা কিন্তু তোমার জন্য একদম ইজি, ঠিক আছে। পর্যায় সারণী পারলে এটা কিন্তু একদম ইজি। এম দিয়ে থাকবে 2টা, সি দিয়ে থাকবে 2টা, আর সাথে এক্সট্রা থাকবে বি, বিতে বোরন। তাহলে এই নামগুলো কিন্তু আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা কিন্তু আমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তোমরা আয়রনটাকে অবশ্যই মাইক্রোমোলের অন্তর্ভুক্ত রাখবা, আয়রনটাকে অবশ্যই মাইক্রোমোলের অন্তর্ভুক্ত রাখবা। কিন্তু যদি পরীক্ষাতে যদি কখনো চায় যে আয়রন কি, আয়রন কোনটার ভিতরে আছে, সেটা মাইক্রোমোলে আনসার করবো আমরা, আয়রনটাকে মাইক্রোমোলে আনসার করবো। কিন্তু যদি পরীক্ষাতে যদি চায় যে ম্যাক্রোমোল কয়টা, মাইক্রোমোল কয়টা, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্রোমোল কিন্তু 10টা আনসার করবো। এটা কারণ কিছুই না, বইয়ে উল্লেখ আছে যেভাবে, আমরা সেভাবে আনসার করবো। আর অন্য কোনো কারণ নেই যে এটাতে ভাইয়া এরকম কেন হইলো, বইয়ে আছে এটা, এই কারণে আমাদের আনসার করা লাগতেছে। কিন্তু যদি 10 না থাকে আমরা 9 আনসার করবো, 10 না থাকলে আমরা 9 আনসার করবো। কিন্তু আয়রন চাইলে আয়রনকে কিন্তু আমরা মাইক্রোমোলের অন্তর্ভুক্ত করবো। এটাই হচ্ছে একটু জটিল বিষয় বা একটু আলাদা করে মনে রাখার বিষয়, ঠিক আছে। এই বেটা ডেনসিটি, এইগুলা কিচ্ছু লাগবে না, এগুলা লাগবে না, হ্যাঁ, এগুলা কিচ্ছু লাগবে না, এগুলা জীবনে মনে রাখার দরকার নেই। এই বেটা এগুলো তোমরা কেমিস্ট্রি পড়লে এগুলা কি আলাদা করে পড়া লাগবে, এগুলা কি আলাদা করে মুখস্থ রাখা লাগবে নাকি? আরে না বাবা, ঘনত্ব লাগবে না, কোনোটারই ঘনত্ব লাগবে না, কোনো ঘনত্ব লাগবে না, কোনটা ধাতু অধাতু কি, এগুলা কিচ্ছু লাগবে না। এটা কেমিস্ট্রি পড়তেছি আমরা পড়তেছি বায়োলজি, ঠিক আছে। আমাদের শুধু এইটা মনে রাখলেই হলো, তুমি বাম পাশের এইটা মনে রাখতে পারলে মোর দেন এনাফ। ওকে, তাহলে এখন পর্যন্ত আমাদের পরিচিতি অধ্যায়টুকু শেষ, ঠিক আছে। এখন পর্যন্ত পরিচিতি অধ্যায়টুকু শেষ। ইটুক পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা? ক্লিয়ার আশা করি ইটুক পর্যন্ত সবার, ইটুক পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ, কাশফিয়াত, ম্যাক্রোমোল যদি থাকে 10টা, ম্যাক্রোমোল পরীক্ষায় কয়টা আছে, ম্যাক্রোমোল টোটাল আছে 10টা, ঠিক আছে। যদি 10 অপশনে না থাকে দেন 9টা আনসার করবা, ঠিক আছে। ম্যাক্রোমোল 10টা যদি না থাকে তাহলে 9টা আনসার করবা, ঠিক আছে, এটা আনসার করবা। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যাচ্ছি যে জায়গা থেকে রিটেন কোশ্চেন গুলো বেশি আসে, মানতে খনিজ লবণের প্রাপ্যতা। আয়ন এক্সচেঞ্জের জন্য কয়টা মতবাদ প্রযোজ্য আছে? 2টা মতবাদ। আয়ন এক্সচেঞ্জ মানে বিনিময়, এক্সচেঞ্জ মানে কি, বিনিময়, আয়ন এক্সচেঞ্জ মতবাদ, ঠিক আছে। তো পরীক্ষাতে এইগুলা সাধারণত বেশি আসে না, এই 2টা মতবাদ খুব বেশি আসে না পরীক্ষাতে। এর পরবর্তীতে যেটা আছে সেটা খুব বেশি পরিমাণে আসছে, ঠিক আছে। আরে ভয় লাগতেছে, আগে তুমি শুরু করো, এখন পর্যন্ত ভয় লাগার কিছু পড়াই নেই তোমারে যে তোমার ভয় লাগবে, ভাই এখন পর্যন্ত ভয় লাগার মতো কিছু পড়াইছে, ঠিক আছে। তো এই জায়গায় সবার আগে দেখো কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, এগুলো আমরা একদম অল্প করে জানবো। মনে রাখো মোটামুটি 200% গ্যারান্টি দিয়ে বলবো এটা সিকিউতে কখনো আসবে না, এটা সিকিউতে কখনো আসবে না, ঠিক আছে, এটা সিকিউতে কখনোই আসবে না। বাট এখানে যে জিনিসটা পড়ছি এটা কিন্তু তোমাদের মাইনুল ভাই তোমাদের আগে পড়ায় ফেলছে, ঠিক আছে, এটা কিন্তু মাইনুল ভাই তোমাদের আগে পড়ায় ফেলছে। যেমন আমরা যখন এই যে শ্বসন চ্যাপ্টারটা পড়ছি তখন কিন্তু এটা পড়া হয়ে গেছে, সেম জিনিস। কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সাথে পানি থাকলো, কার্বন ডাই অক্সাইডের সাথে পানি থাকলো, কি গঠিত হবে? এই জায়গা তো হবে না রে, মানে ধরে নাও যে সবকিছু কোষের ভিতরে হচ্ছে,
এই অ্যাসিডটা সৃষ্টি হবে। এই অ্যাসিডের নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডের নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আবার কেউ এটার সাথে কার্বলিক অ্যাসিডের সাথে মিল খাওয়ায়ও না, ঠিক আছে? কার্বলিক অ্যাসিড কিন্তু আসলে ফেনল, এটা কিন্তু আলাদা জিনিস পুরা, ঠিক আছে? কার্বনিক আলাদা অ্যাসিড, কার্বলিক আলাদা অ্যাসিড, দুইটা কিন্তু পুরোপুরি আলাদা অ্যাসিড, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমার যেটা মনে রাখা লাগবে, কার্বনিক অ্যাসিড গঠিত হয়। কার্বলিক লেখা কিন্তু 0 পাবা এই ক্ষেত্রে, হ্যাঁ? এটা ভেঙে যাবে কারণ এটা অস্থায়ী অ্যাসিড, এটা একটা অস্থায়ী অ্যাসিড, এটা ভেঙে যায়। ভেঙে যায় কি হয়? হাইড্রোজেন আয়ন হয় আর বাইকার্বনেট আয়ন হয়, এই দুইটা আয়ন গঠিত হয়। এই সবকিছু কোথায় হচ্ছে? কোষের ভিতরে হচ্ছে। ফলে এখন এই হাইড্রোজেন আয়নটাকে তুমি যদি বের করে দিতে চাও কোষ থেকে, তাহলে কি করবা? এই হাইড্রোজেন আয়নটাকে বের করে দিবা। যখন হাইড্রোজেন আয়নটাকে বের করে দিলা, এই জায়গায় ঘাটতি হবে, এই ঘাটতিটাকে পূরণ করার জন্য আরেকটা পজিটিভ আয়নটাকে তুমি ভিতরে ঢুকাইলা। এটাই হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আর যদি তুমি বাইকার্বনেট বের করে দাও, এর বিনিময়ে অন্য আরেকটা আয়নকে ভিতরে ঢুকাবা। তাহলে এইভাবে তুমি ক্যাটায়নের সাথে হাইড্রোজেনের স্থান পরিবর্তন করতে পারবা, বাইকার্বনেটের সাথে অন্যান্য অ্যানায়নে বিনিময় করতে পারবা, ঠিক আছে? ফলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর এখন চলে আসি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা টাচের মাধ্যমে বা সংস্পর্শের মাধ্যমে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো এখানে কোনো কিছু বাহক নাই, মাঝখানে যদি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ হয়, এই ক্ষেত্রে ঠিক আছে ডানার গায়ে, ঠিক আছে, এখানে একটা শব্দ আছে দেখো কলয়েডাল, এখানে একটা শব্দ আছে কলয়েডাল, ঠিক আছে? কলয়েড হচ্ছে দ্রবণের ন্যায় কিন্তু প্রকৃত দ্রবণ না, দ্রবণের ন্যায় কিন্তু দ্রবণ না, কিন্তু দ্রবণ না, ঠিক আছে? তাহলে জিনিস কি হলো? আরে দ্রবণ কি? দ্রবণ হচ্ছে তুমি একদমই আলাদাই করতে পারবে না। এটার ভিতরে নিলা লবণ প্লাস পানি। এখন চাইলেও যতক্ষণ পর্যন্ত না তুমি সব পানি সরায় দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি এটা আলাদা করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে একটা প্রকৃত দ্রবণ। কিন্তু তুমি যদি এই তাপ দেওয়া ছাড়া অন্য কোনো উপায়ে এই এখান থেকে আলাদা করতে পারো, সেটা হচ্ছে কলয়েড, ঠিক আছে? অর্থাৎ দ্রবের আকৃতি যদি বড় হয়, দ্রব আকৃতি যদি আকারে বড় হয়, বড় আকারের দ্রব হয়, বড় আকারের দ্রব হয়, হ্যাঁ, এই পার্টটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দ্রব যদি বড় আকারের হয়, দ্রব বড় আকারের হইলে সেই দ্রবণের দুইটা আলাদা নাম আছে। এটা তুমি যদি একটু খেয়াল করো, ঠিক আছে? দ্রবণ, যে কোনো দ্রবণের দুইটা অংশ থাকে, একটা থাকে দ্রব আর একটা থাকে দ্রাবক, ঠিক আছে? এখন দ্রবের আকৃতির উপরে ভিত্তি করে এটা 3 রকমের হইতে পারে, 2 রকমের হইতে পারে, ঠিক আছে? দ্রবের আকৃতি ছোট, ছোট হইলে সেটা দ্রবণ, সেটাকে আর কিছু বলবো না। আর দ্রবের আকৃতি যদি বড় হয়, সেটা 2 রকম হইতে পারে। যদি আকৃতি অনেক বড় হয়, অনেক বড় হয়ে গেলে, ঠিক আছে, তো এটাকে দ্রবণ না বলে এটাকে আমি বলি মিশ্রণ। এটা হচ্ছে মিশ্রণ, ঠিক আছে? যার আকৃতি ছোট সেটা হচ্ছে দ্রবণ, আকারে অনেক বড় সেটাকে বলা হয় সাসপেনশন, সেটাকে বলা হয় সাসপেনশন। পিচ্চিকালে আমরা অনেক ওষুধ খাইতাম না, একটা সিরাপের বোতলের ভিতরে গুঁড়া দেওয়া থাকতো, সেটাতে পানি মিশায় ঝাঁকায় তারপরে সেটা খাওয়া লাগতো। অনেক তিতা ওষুধ ছিল, আমি খুবই অপছন্দ করতাম, ঠিক আছে? খুবই অপছন্দ করতাম, হ্যাঁ, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সবই আসতেছি, খুবই অপছন্দ করতাম। সেই ধরনের যে দ্রবণগুলো হয় এটাকে বলা হয় সাসপেনশন। এবং সাসপেনশন যদি তুমি রাইখে দাও, তুমি যদি সাসপেনশনটাকে না ঝাঁকাও, ওটাকে রাইখে দাও, এই যে দ্রবগুলো, ওষুধটা কিন্তু নিচে পড়ে থাকে। এই কারণে বলা হয় যে খাওয়ার আগে ঝাঁকিয়ে খাবেন, এই কারণে কিন্তু বলা হয়, সেটা হচ্ছে সাসপেনশন। আর যার আকৃতি বড় কিন্তু অনেক বড় না, এই দুইটার মাঝামাঝি আকৃতি, অর্থাৎ যার আকৃতি হচ্ছে মাঝামাঝি, ঠিক আছে, সেই দ্রবণটাকে বলা হয় কলয়েড, সেটা হচ্ছে কলয়েড, সেটা হচ্ছে কলয়েড। তাহলে এটা হচ্ছে কলয়েড। তাহলে এরা হচ্ছে পুরোপুরি রাইখে দিলে দ্রবীভূত হবে না, কিন্তু তুমি একটু তাপ দিলে বা কোনো কিছু করলে আলাদা হয়ে যাবে। যেমন কলয়েডের একটা সুন্দর উদাহরণ হচ্ছে কিন্তু দুধ, ঠিক আছে? দুধে 1 ফোঁটা লেবু দিয়ে দাও, দুধের উপাদান কিন্তু আলাদা হয়ে যাবে, দুধের পানি আলাদা হয়ে যাবে, দুধের চর্বি আলাদা হয়ে যাবে। সুতরাং দুধ একটা কলয়েড, ঠিক আছে? এই ধরনের উপাদানকে বলা হয় কলয়েড। তাহলে এখন যদি আমরা পড়ায় ফেলে যাই, তাহলে কলয়েড দানার গায়ে আয়ন স্থির থাকে না, ঠিক আছে? আয়নের কম্পন হয়, ইম্পর্টেন্ট না এগুলো, ঠিক আছে? আয়নের গায়ে কম্পন হয়।
এখন কম্পনের মাধ্যমে এসে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ঠিক আছে, এই যে একটা গান আছে না, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কন্ট্যাক্ট বা স্পর্শ করলো এবং স্পর্শ করার পরে সে স্থির থাকতে পারতেছে না, তার কি যে হয়ে গেছে। ফলে সে কি করছে, সে তার জায়গা ছেড়ে তার প্রেমিকের সাথে নিয়ে এই মূলের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে ছোঁয়া পেয়ে অন্য জায়গায় চলে যাওয়াটাই হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। শেষ। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, একটু আগে এটা শুধু এমসিকিউর জন্যই গুরুত্বপূর্ণ। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, এবং এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মাঝখানে প্রথম যে দুইটা থাকে, বিশেষ করে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণটা বেশি গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় পরিশোষণের চেয়ে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সক্রিয় পরিশোষণটা, এবং আমরা এই সক্রিয় পরিশোষণটা খুবই ভালো মতো পড়বো। ঠিক আছে, ঠিক আছে, এই আস্তাগফিরুল্লাহ টাইপের জিনিস দিয়ে যদি মনে থাকে দেন মনে রাখো। ঠিক আছে, তাহলে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, এদের মাঝখানে মূল পার্থক্যটা কোথায়? সক্রিয় পরিশোষণ মানে সেই জায়গায় শক্তি খরচ হবে, দন্তেশ আছে না, তাহলে সেই জায়গায় শক্তি খরচ করা লাগবে, আর এই জায়গায় কোনো শক্তি খরচ হবে না, শক্তি খরচ হবে না। ঠিক আছে, ধরো তুমি তোমাকে ধরো একজন মানুষকে তুমি পছন্দ করো না, এখন তুমি তার ছাদে নিয়ে গেছো, বেশি না একতলার ছাদে নিছো, যেখান থেকে ফালা দিলে মরবে না, হাত পা ভাঙবে। ঠিক আছে, তুমি তারে কি করবা, এখন তুমি তারে নিয়ে গেছো, এই তোরে আমার পছন্দ না, তুমি তারে ঠাস করে, হ্যাঁ এই মতবাদগুলো কিন্তু সিকিউর জন্য লাগবে, এই মতবাদগুলো সিকিউর জন্য লাগবে। তুমি তারে ছাদে নিয়ে লাথি মারে একদম কি ছাদ থেকে ফালাইয়া দিছো, ও পরে যায় নিচে চিল্লাছে, ও মা গো আমার ফালাইয়া দিল, আমার হাত পা ভাঙে গেছে। ঠিক আছে, তারে যে তুমি লাথি মারে ফালাইয়া দিছো, তোমার কিন্তু শুধু লাথি মারতে শক্তি খরচ হয়েছে, তার পড়তে কিন্তু শক্তি খরচ হয় না। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ, কোনো শক্তি খরচ হয় নাই। ঠিক আছে, কিন্তু ঠিক তুমি ভাবো, তুমি যখন তারে নিচে থেকে উপরে তুলে নিয়ে গেছো, তখন কিন্তু তোমার শক্তি খরচ হয়েছে, এইটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। ঠিক আছে, অর্থাৎ কোন জিনিসটারে যখন তুমি শক্তি খরচ করবা সেটা হবে সক্রিয়, আর যে জায়গায় কোনো শক্তি খরচ হবে না সেটা হবে নিষ্ক্রিয়। ওকে, এখন তাহলে আমরা আগাই সক্রিয় লবণ পরিশোষণ এবং নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। আমরা আগে নিষ্ক্রিয় লবণ পরিশোষণটা পড়ে ফেলবো, কারণ কি এটা ইজিয়ার, এটা ইজিয়ার। ঠিক আছে, এটা ইজিয়ার দেখে, অর্থাৎ দেখো নিষ্ক্রিয় পরিশোষণ লবণ, এই ক্ষেত্রে কি শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে আমার শক্তি খরচ করতে হয় না। এখন শক্তি আসে কোত্থেকে? শ্বসন থেকে এটিপি আসে, এটিপি মানেই শক্তি, এটিপি মানেই শক্তি, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে শ্বসন হার কি থাকবে? শ্বসন হার স্বাভাবিক থাকবে, এই ক্ষেত্রে শ্বসন হার স্বাভাবিক থাকবে। ঠিক আছে, হ্যাঁ কোলে করে নিয়ে গেলে তো শক্তি খরচ হবে, এই যে কাশফিয়া তুমি ঠিক কথা বলছো। ঠিক আছে, হ্যাঁ বিষ খায় মারলেও নিষ্ক্রিয়। ঠিক আছে, এত মারামারি থেকে এখন আবার আমরা ফিরে আসি, হুইল চেয়ার তো ঠেলে তো উঠাবা নাকি, না ঠেলে তো উঠাবা না। ঠিক আছে, হ্যাঁ মারিয়া দেরি করো নাই, এখন পর্যন্ত তুমি মনোযোগ দাও, বাকিটুকু করে ফেলো। তাহলে শ্বসন মানে এটিপি, শ্বসন মানে শক্তি, তাহলে যে ক্ষেত্রে আমার শক্তি লাগতেছে না সেখানে শ্বসন আর স্বাভাবিক থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো, এই ক্ষেত্রে 4টা প্রক্রিয়া আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার টোটাল 4টা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ব্যাপন, আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ, একটা হচ্ছে ডোনান ইকুইলিব্রিয়াম, আরেকটা আছে। ঠিক আছে, পরীক্ষার জন্য এগুলো নাম জানা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কোশ্চেন আসবে নিচের কোনটি সক্রিয় পরিশোষণ বা নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ নয়, এমসিকিউ দিয়ে দিবে, আর এগুলো খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা দেখি, সবার আগে আমরা পড়বো ব্যাপন। ব্যাপনের ইংরেজিটা আপনাদের জন্য সবার জানার জন্য গুরুত্বপূর্ণ, ডিফিউশন, ডিফিউশন। হ্যাঁ, ব্যাপন। এখানে কি, ধরো এখানে দুইজন আছে। ঠিক আছে, দুইজন আছে, দেখি দুইজনের মাঝখানে আমি কাদের কাদের নিব। ঠিক আছে, এখন কাশফিয়ার ইভারে নিচ্ছি। ঠিক আছে, কাশফিয়ারে নিলাম, ইভারে নিলাম। ঠিক আছে, কাশফিয়ারে নিলাম, ইভারে নিলাম। ঠিক আছে, তাহলে এখন কাশফিয়ার কাছে আছে 50 টাকা, ইভার কাছে আছে 20 টাকা। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে টাকা কে চাবে? টাকা কে চাবে? ইভা চাইলো কাশফিয়ার কাছে যে আমাকে কয়েকটা টাকা দাও। এই তোমরা কেউ মাইন্ড করো না কিন্তু, হ্যাঁ এমনি তোমাদের বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। তাহলে 20টা টাকা দাও। এখন কাশফিয়ার কাছে আছে 50 টাকা। ঠিক আছে,
সে যদি একে 5 টাকা দিয়ে দেয় তাহলে এর হবে কত 25 টাকা, আর এখানে হবে কত 45 টাকা। অর্থাৎ সে যদি 5 টাকা দিয়েও দেয় এর কিন্তু খুব কষ্ট হবে না, কাশফিয়ার কিন্তু খুব কষ্ট হবে না, কিন্তু ইভার টাকা হবে কত টাকা 25 টাকা। অর্থাৎ তার এই টাকাটা দিয়ে দিতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ তার কাছে বেশি আছে। ঠিক আছে, এখন যদি তুমি বিল গেটসে বলো যে আমারে 100 টাকা দেন, ঠিক আছে, সে 100 টাকা দিয়ে তার জন্য কোনো ব্যাপারই না। অর্থাৎ যার বেশি আছে তার টাকা দেওয়া কোনো ব্যাপার না, তার টাকা দেওয়া কোনো কষ্টের বিষয় না। ঠিক আছে, তাহলে এখন কি হইলো, এই যে এখানে যারা আছে, যার বেশি আছে, কাশফিয়ার বেশি আছে, ইভার কম আছে। অর্থাৎ যখন তুমি কোনো কিছু বেশি থেকে কমে দিবা, কোনো জিনিস বেশি থেকে কমের দিকে দিবা, সেই ক্ষেত্রে তো কি হ্যাঁ দিয়ে দিলাম, কোনো শক্তি খরচ হবে না। বেশি থেকে কমের দিকে যখন কোনো কিছু দিচ্ছ কখনোই শক্তি খরচ হবে না। ঠিক আছে, বেশি থেকে যখনই কমের দিকে দিব কখনোই শক্তি খরচ হবে না। এবং এই জিনিসটাই হচ্ছে ব্যাপন, এই জিনিসটাই হচ্ছে ব্যাপন। কম ঘনত্ব, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া। এই ক্ষেত্রে টাকার ঘনত্ব বেশি, টাকার ঘনত্ব বেশি, এই ক্ষেত্রে টাকার ঘনত্ব কম। ঠিক আছে, এই ক্ষেত্রে টাকার ঘনত্ব কম, অর্থাৎ টাকারে কোথায় পাঠাইছি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। কার ঘনত্ব বেশি, দ্রবের ঘনত্ব বেশি, এখানে দ্রবের ঘনত্ব বেশি, দ্রবের ঘনত্ব বেশি। সুতরাং বেশি ঘনত্বের দ্রব যে জায়গায় আছে, দ্রবের ঘনত্ব বেশি হওয়া মানে কি, একটা জায়গায় একটু খেয়াল করো, দ্রবণ সমান দ্রব ভাগ দ্রাবক। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের সূত্র। দ্রবের ঘনমাত্রা যত, দ্রবের পরিমাণ যত বেশি হবে দ্রবণের ঘনত্ব তত বেশি হবে। অর্থাৎ দ্রব যদি বেশি থাকে দ্রবণের ঘনত্ব কি হবে, বেশি হবে। সুতরাং এই জায়গায় কি বেশি, দ্রব বেশি, ফলে এই জায়গায় কার ঘনত্ব বেশি, দ্রবের ঘনত্বও বেশি, দ্রবণের ঘনত্বও বেশি। সুতরাং আমরা কি বলবো, বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে কার যাওয়া, দ্রবের যাওয়া। বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রবের যাওয়া, এটাকেই বলা হচ্ছে ব্যাপন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপন, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাহলে এইভাবেই কোন জিনিস বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, এইটাই হচ্ছে কি ব্যাপন মতবাদ। ধরলাম এটা হচ্ছে মূল রোম, ধরলাম বা এটা মূল, এখানে বাইরে আছে সোডিয়াম, ভিতরেও আছে সোডিয়াম। বাইরে সোডিয়াম আছে 50টা, ভিতরে সোডিয়াম আছে 20টা। তখন কি করবে, এই সোডিয়াম কিন্তু বাইরে থেকে ভিতরে আসা প্রবেশ করবে। এটাই, এই জিনিসটাই হচ্ছে তোমার ব্যাপন মতবাদ। কতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে, যতক্ষণ না এই দুই পাশে সমান আসতেছে, যতক্ষণ না এই দুই পাশে সমান হচ্ছে, যতক্ষণ হচ্ছে এই দুই পাশেরটা সমান হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই যে আর যদি এই কাশফিয়ার কাছে 50 আছে, তাও সে বান্ধবী ইভার কাছ থেকে 20 টাকা নিয়ে নিল, ইভার কিন্তু 20 টাকাই আছে, তাহলে এখান ক্ষেত্রে ইভা কি দিতে চাইবে, ইভা দিতে চাইবে না। ফলে কাশফিয়ার তখন কি করা লাগবে, ইভার সাথে যুদ্ধ করে এই 20 টাকা ছিনায় নেওয়া লাগবে, 20 টাকা তার কি করা লাগবে, ছিনায় নেওয়া লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই 20 টাকাটা নেওয়ার জন্য কি করা লাগবে, শক্তি খরচ করা লাগবে। অর্থাৎ তুমি কম ঘনত্ব থেকে যখন কোনো কিছুকে বেশি ঘনত্বের দিকে নিবা, সেই ক্ষেত্রে তোমার শক্তি খরচ করতে হবে, এবং তখন সেটা হয়ে যাবে সক্রিয় শোষণ। অর্থাৎ তুমি যার বেশি আছে তার থেকে যখন কমের দিকে পাঠিয়ে দিলা, সেক্ষেত্রে তোমার কোনো শক্তি লাগবে না। আর যখন তোমার যে যার কাছে কম আছে তার থেকেই তুমি আরো নিচ্ছ, অর্থাৎ তারে শোষণ করতেছ, তার কম আছে তার থেকেই তুমি উল্টা আরো মেরে দিচ্ছ, তখন তোমার কি করা লাগবে, অবশ্যই শক্তি খরচ করা লাগবে। হয় গুন্ডা পাঠাইতে হবে অথবা অন্য কোনো কিছু করে চিন্তাই করে নিতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার শক্তি খরচ করতে হবে। সুতরাং অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রব যাওয়া, অধিক ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রব যাওয়া নিষ্ক্রিয়, আর কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে দ্রব আসা, এটা হচ্ছে সক্রিয়। ঠিক আছে, তাহলে আশা করি এই ব্যাপন মতবাদটা ক্লিয়ার হয়েছে, এই ব্যাপন মতবাদটা ক্লিয়ার হয়েছে। তোমরা হাসাহাসি করো না, তোমাদের দিয়ে উদাহরণ দিব। ঠিক আছে, তো যারা কাশফিয়ার ইভারে নিয়ে মজা নিচ্ছ তোমরাও সতর্ক হয়ে যাও, তোমাদের দিয়ে উদাহরণ দিব। এই এটা ক্লিয়ার, ব্যাপন মতবাদটা ক্লিয়ার, তাহলে আমি আগায় যাবো এখান থেকে। হ্যাঁ, ব্যাপন মতবাদটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, ওকে ঠিক আছে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ওইটাই বুঝাইছে। ঠিক আছে, বেশি আছে কম আছে চলে গেছে, শেষ। এখন চলে আসি আয়ন বিনিময়। ঠিক আছে, এখন চলে আসি আমরা আয়ন বিনিময় মতবাদ। ঠিক আছে, এগুলাও কোথায় হচ্ছে, এগুলাও সব কোষের ভিতরেই হচ্ছে। ধরলাম এটা একটা কোষের ভিতরে। ঠিক আছে, এখন কি, এখন কারণে উদাহরণ দেই। ঠিক আছে, এখন উদাহরণ দেই। আচ্ছা, এখন ফাতেমারে নিয়ে উদাহরণ দেই, আর হচ্ছে
আরাফরে নিয়ে উদাহরণ দিই না, তোমাদের দুইজনকে নিয়ে নেই, তোমরা বেশি মজা নিচ্ছিল ওদের সাথে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি নিলাম ফাতেমা, আর এই ক্ষেত্রে নিলাম কোষের ভিতরে নিলাম আরাফ, ঠিক আছে? কোষের ভিতরে কোষের বাইরে, ঠিক আছে? এখন কি করবে, তারা বিনিময় করবে। এই ক্ষেত্রে আগেরটার ভাবো, যার কম ছিল বেশি ছিল, এখন এরা দুইজনই হচ্ছে এমন, এরা কেউ কারে দান করতে কোনো রাজি না, বলে তুই আমারে যতটুক দিবি আমি তোর ঠিক ততটুক দিব, ঠিক আছে? তুই যদি আমারে একটা সিঙ্গারা খাওয়াস আমি তোর একটা সমোচা খাওয়াবো, তুই আমারে সিঙ্গারা খাওয়াইছিস আমি তোর কোক খাওয়াবো, এরকম হবে না, ঠিক আছে? এই দুজনের হচ্ছে এরকম ব্যবস্থা। অর্থাৎ এখান থেকে এখানে যা প্রবেশ করবে সে তা আবার ফেরত দিয়ে দিবে। এটাই হচ্ছে আয়ন বিনিময়, ঠিক আছে? তুমি যদি এখানে পজিটিভ ঢুকাও তাহলে সে কি করে দিবে, অন্য কোনো একটা পজিটিভকে সে বের করে দিবে। তুমি যদি এখান থেকে একটা নেগেটিভ বের করো, সে কি করবে, একটা নেগেটিভকে সে ঢুকাইয়া দিবে। এটাই হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য। তুমি যদি প্লাস বের করে দাও, এখান থেকে তুমি যদি প্লাস বের করে দাও, এখান থেকে তুমি যদি প্লাসকে বের করে দাও, প্লাস হাইড্রোজেন ছিল এখানে, এখান থেকে হাইড্রোজেনটাকে তুমি বাইরে পাঠিয়ে দিলা, ফলে আগে ভিতরে কি ছিল, সাম্যাবস্থায় ছিল। এখন যখন তুমি একটা প্রোটনকে বের করে দিলা, কোষের বাইরে পজিটিভ হয়ে যাবে, কোষের ভিতরে নেগেটিভ হয়ে যাবে, তাই না? ফলে এটা থাকতে পারবে না। এখন কি করা লাগবে, এই ব্যালেন্সটাকে সমান করা লাগবে। কোষের ভিতরে যে নেগেটিভ আছে এটা আমার দূর করা লাগবে। তখন এই নেগেটিভটা দূর করার জন্য কি হবে, একটা অন্য আর একটা পজিটিভ আয়নকে আমি ভিতরে ঢুকাই দিব, তাহলে তখন কি হয়ে যাবে, এই নেগেটিভ আর পজিটিভ মিলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে তাহলে কিন্তু, এটাই কিন্তু তাহলে হচ্ছে তোমার আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আরাফ আর ফাতেমা, তাহলে একজনকে একটা সিঙ্গারা খাওয়াবে, আরেকজনকে সিঙ্গারাই খাওয়াবে, কেউ কখনো আরেকজনকে অন্য কোনো কিছু ট্রিট দেবে না। হ্যাঁ, কেউ যদি দামি ট্রিট দেয়, আইসক্রিম যদি খাওয়ায়, তাহলে সে আবার আরেকজনকে আইসক্রিম খাওয়াবে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, মানে তুমি যা বিনিময় করতেছো সবসময় বিনিময়ের মাত্রাটা সমান হইতে হবে। কারণ কি, ব্যালেন্স করা, ঠিক আছে? সে যা বের করে দিচ্ছে বিপক্ষের জন্য সেম জিনিসটাই দিচ্ছে। এটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে? আশা করি আয়ন বিনিময় মতবাদটা ক্লিয়ার। এই ক্ষেত্রে পটাশিয়াম আর হাইড্রোজেন আয়নের বিনিময় হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নের বিনিময় হয়, আর এই ক্ষেত্রে হাইড্রোক্সিলের সাথে ক্লোরাইড আয়নের বিনিময় হয়। কারণ কি, দুইটাই নেগেটিভ চার্জ সমান, ঠিক আছে? ফলে তুমি যদি কোনো একটা দ্বিগুণ চার্জের আয়ন বিনিময় করতে চাও, এর সাথে তোমার বিনিময়টা কার করা লাগবে, দুইটা পজিটিভ আয়ন চার্জের বিনিময় করতে পারবা, অথবা অন্য আরেকটা ডি আয়নের বিনিময় করতে হবে। অর্থাৎ তুমি ক্যালসিয়াম যদি ঢুকাইতে চাও, তুমি ম্যাঙ্গানিজে বের করে দিবা, অথবা দুইটা সোডিয়ামকে বের করে দিবা, ঠিক আছে? জিনিসটা হবে এরকম, সবসময় ব্যালেন্সে রাখতে হবে, ঠিক আছে? কি মানুষজন কি ভয় পেয়ে গেছে, আমি কি সবাইকে পচানো শুরু করে দিছি? আশা করি ক্লিয়ার। এখন দেখো ডোনান সাম্যাবস্থা, এটা অনেক কঠিন জিনিস, কিন্তু তোমাদের এখানে কঠিনের ক রাখে নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে ধরো কাকে নিয়ে বলা যায়, ঠিক আছে? ঠিক আছে, তোমরা আবার ফিরে আসো, তোমরা আবার ক্লাসে ফিরে আসো, আর হারিয়ে যেও না, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আর তুমি পারলে যখন আমাদের সাথে দেখা হবে আমাদের সবাইকে সিঙ্গারা খাওয়াই দিও, তোমরা দুইজন মিলে, ঠিক আছে? তাহলে এখন আসো, এখন সবাই মজা নেওয়া বাদ দাও, এখন আমরা কিন্তু এই ডোনান সাম্যাবস্থাটা পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? যদিও পরীক্ষাতে এটা কখনোই আসবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মূল জিনিসটা কি, মূল জিনিসটা শুধু মনে রাখবা, এইটাও হচ্ছে আগের দুইটা মতবাদের সমন্বয়। ডোনান সাম্যাবস্থার ভিতরে আগের দুইটা মতবাদ ইনক্লুডেড, যে একটা আছে হচ্ছে উপরে যে মতবাদটা পড়লাম, একটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আরেকটা পড়লাম হচ্ছে যে ডোনান ইকুইলিব্রিয়ামের যে আগে যেটা পড়লাম, যেটা নিয়ে ইয়ের সাথে মজা নিলাম। সেই দুইটা মতবাদের দুইটার মিলিত অবস্থা আছে কিন্তু এই জায়গাতে, ব্যাপন আর আয়ন বিনিময়, এই দুইটা মিলিত হচ্ছে ডোনান সাম্যাবস্থা। কিন্তু এই ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে কি, কোষের ভিতরে একটা আয়ন থাকবে, ধরে নাও সেটা নেগেটিভ চার্জের, অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা কখনোই কোষের ভেতর থেকে বাইরে যেতে পারবে না। আগের ক্ষেত্রে কি ছিল, সবাই সুন্দর মতো বাইরে গেল, ভিতরে আসলো, ঠিক আছে? আয়ন বিনিময়ে হাইড্রোজেন বের করে দিলাম, পটাশিয়াম ঢুকে গেল, বাহ মজা। আগেরটাতে কি, বাইরে বেশি আছে ভিতরে কম আছে, যাও পাঠিয়ে দিলাম। এই ক্ষেত্রে এই জিনিসটা কখনোই কোষের ভেতর থেকে বাইরে যেতে পারবে না। এই জিনিসটা যে জায়গায় থাকবে সেটাই হবে ডোনান সাম্যাবস্থা। ফলে এইটা ব্যতীত এখানে তোমার আদান প্রদান হোক, সমস্যা নেই, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে মূল যে কথাটা, কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ, এটা প্রোটিন, এটা কোষের ভিতরে ফিক্স থাকবে, অর্থাৎ এ তার ঘর থেকে কখনো বের হবে না, এ তার ঘর থেকে কখনোই বের হবে না, ঠিক আছে, এ তার ঘর থেকে কখনোই বের হবে না। এটা হচ্ছে কি কোষের অভ্যন্তরে, কোষের ভেতরে অব্যাপনযোগ্য, অর্থাৎ এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবা না, এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবে না। কোন চার্জ? ঋণাত্মক চার্জ। দেখো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটাকে প্রোটিন, এটা হচ্ছে কে? প্রোটিন। কোষের ভিতরে যে প্রোটিন থাকে, কোষীয় প্রোটিন। তাহলে এখন ভিতরে এসে আগে থেকে ঋণাত্মক হয়ে আছে, ফলে এখন যদি তুমি কোনো কিছুকে প্রবেশ করাইতে চাও, এখন যদি তুমি এখানে কোনো কিছুকে প্রবেশ করাইতে চাও, তাহলে কি করা লাগবে? এই নেগেটিভটাকে তোমার মাইনাস করার জন্য কি করাইতে হবে? পজিটিভে ঢুকাইতে হবে। এই নেগেটিভটারে মাইনাস বা ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য তোমার কি করতে হবে? প্রশমন করার জন্য বাইরে থেকে পজিটিভ আয়নটাকে ভিতরে নেওয়া লাগবে। একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কি নিতে হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করবে, ঠিক আছে? এইটাই। তাহলে এক্ষেত্রে আমি কতক্ষণ পর্যন্ত প্রবেশ করাবো এই সোডিয়াম আয়ন? যতক্ষণ পর্যন্ত এইটা নেগেটিভ চার্জটা ঠিক না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা নেগেটিভ আর পজিটিভ মিলে জিরো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি ঢুকতে থাকবে? সোডিয়াম আয়ন বা ধনাত্মক আয়ন প্রবেশ করতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যাটায়নের ব্যাপন হয়, এই ক্ষেত্রে শুধুমাত্র ক্যাটায়নের ব্যাপন হয়। কারণ কি? ভিতরে চার্জটা নেগেটিভ, এই ক্ষেত্রে তুমি অ্যানায়ন ঢুকাইতে পারবে না, এই ক্ষেত্রে অ্যানায়ন ঢুকাইতে পারবে না। সুতরাং ডোনান ইকুইলিব্রিয়ামে সবসময় ক্যাটায়নের ব্যাপন ঘটবে, সবসময় ক্যাটায়নের ব্যাপন ঘটবে। আশা করি ডোনান ইকুইলিব্রিয়ামটা সবাই বুঝতে পারছো। এই পোলাপান ডোনান ইকুইলিব্রিয়ামটা বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ডোনান ইকুইলিব্রিয়ামটা বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে ইভা, কাশফিয়া, ফাতেমা, আরাফ, তোমরা আশা করি মাইন্ড করবা না, হ্যাঁ, তোমাদের নিয়ে উদাহরণটা দিছি, বাট দেখবা এই জিনিসগুলো কিন্তু তোমার তুলনামূলকভাবে পরে মনে থাকবে, ঠিক আছে, যা পড়াইলাম। এখন বলো ডোনান ইকুইলিব্রিয়ামটা ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, ওকে, ডোনান ইকুইলিব্রিয়ামটা ক্লিয়ার। তাহলে এখানে কি মূল জিনিসটা কি? এই ক্ষেত্রে কোষের অভ্যন্তরে অব্যাপনযোগ্য পদার্থ থাকতে হবে, অব্যাপনযোগ্য। তাহলে কি? এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হইতে হবে, কোষের ভিতরে থাকতে হবে, অব্যাপনযোগ্য হবে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট হইতে হবে। ফলে এই নেগেটিভটাকে পজিটিভের সাথে তুলনা করতে হবে। এখন পজিটিভ আসবে, শুধু নেগেটিভটাকে সরায় দেওয়ার জন্য কার ঢুকা লাগবে? পজিটিভ ঢুকতে হবে, এই ক্ষেত্রে নেগেটিভ ঢুকতে পারবে না। সুতরাং শুধুমাত্র ক্যাটায়নের ব্যাপন চলতে পারবে। এটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ঠিক আছে। তাহলে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে কে বললা যে আবার বোঝানোর জন্য? ঠিক আছে, আমি আবার বুঝাই দিচ্ছি আর একটু, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কোষ, সবার আগে দেখতে হবে তোমার কোষের ভিতরে কি আছে, ঠিক আছে। কোষটাকে তুমি একটা ঘরের সাথে তুলনা করো, ঠিক আছে, একটা ঘরের সাথে তুলনা করো, ঠিক আছে। এই ঘরের ভিতরে কি আছে? একজন বউ আছে, ঠিক আছে। বউয়ের উপরে তুমি শর্ত দিয়ে দিছো কি? বউয়ের ঘর থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, ঘর থেকে বের হতে পারবে না, বের হতে পারবে না, ঠিক আছে, তার উপরে শর্ত, বউ ঘর থেকে বের হতে পারবে না। এখন বউয়ের বান্ধবীরা যদি আসে, বউ ঘর থেকে বের হতে পারবে না, এখন বউরে দেখার জন্য কি করতে হবে? ঘরের ভিতরে ঢোকা লাগবে, ঠিক আছে। কিন্তু নেগেটিভ ঢুকতে পারবে না, কারণ ছেলে মানুষের প্রবেশ নিষেধ, ছেলেদের প্রবেশ নিষেধ, ছেলেদের প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ, ছেলেরা প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বউ হচ্ছে নেগেটিভ আয়ন, বউ হচ্ছে নেগেটিভ আয়ন, তারে দেখার জন্য শুধু বান্ধবীরা প্রবেশ করবে, পজিটিভ আয়ন প্রবেশ করবে, তারে ঢোকার জন্য পজিটিভ আয়ন প্রবেশ করবে। তাহলে ভিতরে একটা থাকবে, সেটা নেগেটিভ আয়ন থাকবে, এবং সে তার নির্ধারিত জায়গা ছেড়ে বের হইতে পারবে না, সে তার নির্ধারিত জায়গা ছেড়ে বের হইতে পারবে না। ফলে তাকে দেখার জন্য কি করতে হবে? তোমার কোষের ভিতরে প্রবেশ করতে হবে, আর তোমার ঘরে প্রবেশ করতে হবে। কিন্তু সেই ঘরে প্রবেশাধিকার একজনেরই, কার? তার বান্ধবীরা আসতে পারবে, অন্য কোনো ছেলেরা আসতে পারবে না। এটি আশা করি ক্লিয়ার হয়েছে। কে কোশ্চেন করছিলা? নিশাত, নিশাত তোমার কি ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, নিশাত তোমার ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, নিশাত তোমার ক্লিয়ার হয়েছে কিনা? প্রোটিনটা পজিটিভ না, 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 প্রোটিনটা নেগেটিভ, প্রোটিন নেগেটিভ। এই যে ঋণাত্মক চার্জ কার থাকবে, ঋণাত্মক চার্জটা যার থাকবে সে হচ্ছে প্রোটিন, প্রোটিনটাই হবে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটিনের চার্জ হবে ঋণাত্মক, প্রোটিনটাই হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটিনের চার্জ বিশিষ্ট হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এবং প্রোটিন কোষ থেকে বের হইতে পারবে না। আয়ন হচ্ছে পিচ্ছি পিচ্ছি, সে কোষ থেকে চলে যেতে পারে, কিন্তু প্রোটিন তো অনেক বড় সাইজে, সে কিন্তু আসলে কোষ থেকে কখনো বের হইতে পারে না। প্রোটিন ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং কোষের ভিতরে ফিক্সড অবস্থায় থাকবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমি আগায় যাই। আর সবার শেষে হচ্ছে ব্যাপক প্রবাহ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি
এই ক্ষেত্রে কিছুই না। ঠিক আছে, ঠিক আছে। বন্যার টানে কি হয়, বন্যা যখন আসে বন্যার পানির স্রোতে সবকিছু উড়ে যায়, ঘর বাড়ি, মানুষ, গাছ, গবাদি পশু সব ভাইসে যায়। এখানে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ধরো এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, আমার আকার হাত খুবই বাজে, ঠিক আছে। এটা হচ্ছে মূল, তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আর এটা হচ্ছে গাছের পাতা, ঠিক আছে। কি যে গাছ আঁকলাম তাও তোমরা বুঝে নিও, ঠিক আছে। এখন গাছের পাতা দিয়ে কি হয়, এটুক মাটি, হ্যাঁ, পাতা দিয়ে কি হয়, পাতা দিয়ে হয় প্রচ্ছেদন। প্রচ্ছেদন দিয়ে কি হয়, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি এখন উদ্ভিদের ভিতরে কি আছে, প্রচ্ছেদনের মাধ্যমে পানি বের হয়ে গেছে, ফলে উদ্ভিদের এখন ঘাটতি আছে, ঠিক আছে। দাঁড়াও, ঠিক আছে, উদ্ভিদের ঘাটতি আছে, উদ্ভিদের এই জায়গায় এখন পানির ঘাটতি আছে, পানি কম আছে। এখন উদ্ভিদ কি করবে, চাবে যে এখন আমি আমার মোটর দিয়ে একদম ট্যাঙ্কি খালি হয়ে গেছে, ঠিক আছে। ট্যাঙ্কি খালি হয়ে গেলে কি করো, মোটরের সুইচ দিয়ে দাও, ফলে তখন কি মোটর দিয়ে পানি উঠে গাছে, সরি মোটর দিয়ে পানি উঠে ট্যাঙ্কিতে, জিনিসটা সেম। মোটর দিয়ে কিন্তু অনেক স্পিডে পানি উঠে। তাহলে যখন প্রচ্ছেদনের মাধ্যমে পানি বের হয়ে যায়, উদ্ভিদের ট্যাঙ্কি খালি হয়ে গেছে, তখন উদ্ভিদ কি করবে, উদ্ভিদ তার মোটরের সুইচ দিয়ে দিবে। মোটরের সুইচ দিলে কি হবে, এদিক থেকে প্রচুর পরিমাণে পানি উঠা শুরু করবে, সাই সাই করে প্রচুর পরিমাণে। এই মোটর হচ্ছে মূল, উদ্ভিদের মোটর হচ্ছে মূল, এই মূল দিয়ে প্রচুর পরিমাণে পানি আবার পাতায় যাওয়া শুরু করবে। আর পানি এমন ঠেলাই দিবে, বন্যার পানির মতো এমন ঠেলাই দিবে যে আশেপাশে যারা আছে সবাই নিয়ে যাবে। এখন পানির মধ্যে কে থাকে, পানির মধ্যে লবণ থাকে, সুতরাং এই পানির ঠেলায় লবণ সহ সে উপরে পাতায় চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ, এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপক প্রবাহ। তাহলে আশা করি একটু ক্লিয়ার হয়েছে, এই চারটা জিনিস বুঝতে পারছো কিনা, এই চারটা জিনিস বুঝতে পারছো কিনা, ব্যাপন, তারপরে হচ্ছে আয়ন বিনিময়, দোলন সাম্যাবস্থা এবং ব্যাপক প্রবাহ, এই চারটা নিষ্ক্রিয় প্রক্রিয়া বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এইটা একটু ওকে, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার হইলেই আমার হয়ে গেল, ঠিক আছে। সবার ক্লিয়ার হইলেই আমি হ্যাপি। কিন্তু এখন যাব হচ্ছে যে দুটা হচ্ছে সক্রিয়, অর্থাৎ যে জায়গায় আমার শক্তি খরচ করা লাগবে, যে জায়গায় হচ্ছে আমার শক্তি খরচ করা লাগবে। তাহলে শক্তি খরচের যে মতবাদ, শক্তি খরচের যে মতবাদ, শক্তি খরচের যে মতবাদ, এই জায়গায় আমরা আসি। তাহলে শক্তি খরচ করবো, এতক্ষণ আমরা শক্তি করি নাই, খরচ করি নাই, এখন আমরা শক্তি খরচ করব, ঠিক আছে। তাহলে এখন তাহলে শক্তি খরচ কিভাবে হবে এটাও কিন্তু আমি বলে দিচ্ছি। কখন শক্তি খরচ করা লাগবে, তোমরা হচ্ছে ইভার উদাহরণটা মনে করো, ইভার কাশফিয়ার উদাহরণটা মনে করো। অর্থাৎ একজনের 50 টাকা আছে আর একজনের 20 টাকা আছে, অর্থাৎ যার 50 টাকা আছে সে যদি 20 জনের কাছ থেকে আবার টাকা নিয়ে আসতে চায়, তখন তার কি করা লাগবে, গুন্ডা পান্ডা দিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে আসা লাগবে। কারণ যার 20 টাকা আছে সে কখনোই দিতে চাবে না যে আমার তো 20 টাকায় আছে, এটা যদি আমার কাছ থেকে নিয়ে নেয় আমার কি হবে। অর্থাৎ তখন কিন্তু তার কাছ থেকে টাকাটা কেড়ে নিতে আসতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির প্রয়োগ লাগবে। অর্থাৎ সক্রিয় লবণ শোষণের সময় আমরা সব সময় শোষণ করব, ভিতরে বেশি আছে বাইরে কম আছে তাও আমি নিব, ঠিক আছে। অর্থাৎ এইটা দেখো, এটা হচ্ছে কোষের ভেতরে আর কোষের বাইরে, এটা হচ্ছে কোষের ভেতরে, ভেতরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, আর এটা হচ্ছে ভেতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক। বাইরে কম আছে, বাইরে কম আছে, ভেতরে বেশি আছে, তাও আমি কি করব, বেশির দিকে টানবো, তাও আমি বেশির দিকে নিব। এই জিনিসটাই হচ্ছে আমার সক্রিয় শোষণ, যেভাবেই নিই, ঠিক আছে, যেভাবেই নিই, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনি মেডিকেলের বই কবে লিখবেন, মেডিকেলের বই তোমরা মেডিকেলে আসো তখন তোমাদের জন্য আলাদা করে মেডিকেলের বই লিখবো, ঠিক আছে। ক্লাস তো কেবল 1 ঘন্টা হইলো রে, এখনই ছুটি চাচ্ছিস, এখনই ছুটি চাইলে হবে, ঠিক আছে। এই জিনিসটাই তারা বলছে যে ঘনত্বের আনতি, ঘনত্বের আনতি, এই জিনিসটাই হচ্ছে ঘনত্বের আনতি। তাহলে ঘনত্বের আনতি আমি তোমাকে বুঝাই দিই জিনিসটা কি, ঘনত্বের আনতি বিপরীতে। তাহলে এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাই দিই। তাহলে এই জায়গায় ধরলাম একটা দ্রবণ যার ঘনত্ব হচ্ছে 10 গ্রাম পার লিটার, এইটা আর একটা দ্রবণ নিলাম যেখানে ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার লিটার। তাহলে এই দ্রবণের ঘনত্ব ধরি x1, এই ঘনত্বের দ্রবণ ধরি ঘনত্ব ধরি x2। এই ক্ষেত্রে x1 ইজ গ্রেটার দেন x2। তাহলে এদের ক্ষেত্রে পার্থক্য কত ঘনত্বের, ডেল x, এটা হবে x1 মাইনাস x2। x1 হচ্ছে কত, 10 বিয়োগ হচ্ছে 2, তাহলে ঘনত্বের আন্ত কত, +8।
অর্থাৎ এই দুটার মাঝখানে যদি আমি একটা লাইন করে দেই, স্বাভাবিকভাবেই পানি মানে এইখান থেকে এই জায়গা যাবে 10, যেখানে x1 থেকে x2 দিকে যাবে যদি এদের মাঝখানে আমি সংযোগ করে দেই। এই ক্ষেত্রে এটাই হচ্ছে এই ডেল এক্সটাই হচ্ছে ঘনত্বের আনতি। এই ডেল এক্সটাই হচ্ছে ঘনত্বের আনতি। এই ডেল এক্সটাই হচ্ছে ঘনত্বের আনতি, বা ইংরেজিতে বলা হয় ঘনত্বের ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন, আনতি হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আনতি হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাই হচ্ছে ঘনত্বের গ্রেডিয়েন্ট ডেল এক্স। এটা হচ্ছে মানে দুইটা দ্রবণের ঘনত্বের পার্থক্য, এটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে তুমি ম্যাথ পড়তে চাইছিলে দেখি তো ম্যাথ নিয়ে আসছিলাম। ঠিক আছে, এই যে ম্যাথ নিয়ে আসছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘনত্বের আনতি। তাহলে এটা ঘনত্বের আনতির দিকে, যেদিকে পার্থক্য, তাহলে দ্রবণটা যাবে কোন দিকে? যদি কানেকশন দিয়ে দেই, তাহলে কানেকশন দিয়ে দিলে এদের মাঝখানে যদি আমি পাইপ দিয়ে কানেকশন দিয়ে দিই, তাহলে কোন দিকে যাবে? তাহলে সে কিন্তু যাবে হচ্ছে এই দিক দিয়েই, সে কিন্তু যাবে এই দিক দিয়ে। এখন ধরো এই সেম জিনিসটা, ঠিক আছে, যখন আমি এই কানেকশনটা এইদিকে দিয়ে দিব, মানে এখন কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। এখন ধরো আমি এদিকে, এখন ডেল এক্স যদি আমি লিখি x2 মাইনাস x1, সেই ক্ষেত্রে হবে 2 মাইনাস 10 সমান হবে -8। অর্থাৎ এখন যদি আমি লাইন দিয়ে এইখান থেকেই নিয়ে আসি আবার, তখনই সেটা হবে ঘনত্বের আনতির বিপরীত দিকে, কারণ মাইনাস চিহ্ন। অর্থাৎ যে জায়গায় ঘনত্ব কম সেখান থেকে আমি নিয়ে আসতেছি, সেটা হবে ঘনত্বের আনতির বিপরীত দিকে। আর যে জায়গায় ঘনত্ব কম সেই জায়গায় পাঠাচ্ছি, সেটা হচ্ছে ঘনত্বের আনতির দিকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বলবো? ঠিক আছে। তাহলে দেখো এই দ্রবণটা দেখো, এই দ্রবণের ঘনত্ব কত? 10, এই দ্রবণের ঘনত্ব 2, পার্থক্য কত পাইছি? +8। +8 দ্বারা কি বোঝাচ্ছে? এদের মাঝখানে যদি আমি একটা কানেকশন করে দেই, এদের মাঝখানে যদি আমি একটা লাইন দিয়ে দিই, হ্যাঁ, এদের মাঝখানে যদি আমি একটা লাইন দিয়ে দেই, লাইন দিয়ে দিলে কি হবে? এই জায়গা থেকে এই জায়গায় যাবে, 10 গ্রাম পার লিটার থেকে 2 গ্রাম পার লিটার যেদিকে আছে সেদিকে যাবে। তাহলে ঘনত্বটা এই দিকে যাবে, অর্থাৎ পার্থক্য বেশি। ঠিক আছে, এই জায়গায় পরিমাণ বেশি, এই জায়গায় পরিমাণ কম, পার্থক্য হয়েছে 8। কত 8? +8। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দিকে প্রবাহ হবে, অর্থাৎ এটা হচ্ছে ঘনত্বের আনতি দিকে। সুতরাং 10 গ্রাম থেকে যদি 2 গ্রামের দিকে যায়, এটাই হওয়ার কথা না, কারণ এই জায়গায় বেশি আছে, এই জায়গায় কম আছে। সুতরাং যেদিকে যাওয়ার কথা সেদিকেই যদি যায়, 10 গ্রাম এবং 2 গ্রামের মাঝখানে যদি কানেকশন করে দাও, এইখান থেকে এদিকেই যাবে, অন্যদিকে যাবে না। অর্থাৎ এটা হচ্ছে ঘনত্বের আনতির দিকে। আর তুমি যদি 2 গ্রাম থেকে 10 গ্রামের দিকে আনতে চাও, এদিকে তো যাওয়ার কথা ছিল না, এটা হয়ে যাবে ঘনত্বের আনতির বিপরীত দিকে। আর এই ক্ষেত্রে তুমি যেখান থেকে পাঠাইতে চাও সেটাকে আগে রাখবা। যেখান থেকে পাঠাইতে চাই, আমি পাঠাতে চাই এখান থেকে, পাঠাতে চাই এখান থেকে, আর পাঠাবো কোথায়? এখানে, পাঠাবো এখানে। ঠিক আছে, তাহলে যেখান থেকে পাঠাতে চাই সেটা আগে রাখবো, আর যেখানে পাঠাবো সেটা পরে রাখবো। এই দুইটার পার্থক্যই হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের আনতি। ঠিক আছে, ঠিক আছে। এই কোথা থেকে কোথায় যাচ্ছেন কিছুই বুঝতেছো না? ঠিক আছে, এটা কি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি বলো? ঠিক আছে, কঠিন করে দিচ্ছি, আমি সহজ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে 100টা জিনিস মনে রাখো, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। ঠিক আছে, আবার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়া, বেশি ঘনত্বের দিকে যাওয়া, এটা হচ্ছে ঘনত্বের আনতির দিকে। ঘনত্বের আনতির দিকে বলতে এটা বোঝায়। ঠিক আছে, ঘনত্বের আনতির দিকে গেলে এটা বোঝায়। আর এটা যদি যায়, এটা বোঝায় ঘনত্বের আনতির বিপরীত দিকে। ঘনত্বের আনতির বিপরীত দিকে, বাস এইটুক মনে রাখো। সুতরাং ঘনত্বের আনতির দিকে বুঝাইলে যাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে, আর ঘনত্বের আনতির বিপরীত দিকে বুঝাবে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাইতে। বাস, একটু ক্লিয়ার হয়েছে? একটু ক্লিয়ার হইলে হলো। ঠিক আছে, আগেরটা তোমাদের যদি কঠিন লাগে বাদ দাও। তাহলে ঘনত্বের আনতির দিকে বুঝাইলে যাবে সেটা বেশি ঘনত্বের দ্রবণ থেকে, দ্রবণ এটা হচ্ছে সব দ্রবণের, হ্যাঁ সব দ্রবণের হিসাব, বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে। আর ঘনত্বের আনতির বিপরীত দিকে বুঝাবে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে। ঠিক আছে, আনতি মানে পার্থক্য ভাইয়া, আনতি মানে হচ্ছে পার্থক্য, আনতি মানে হচ্ছে পার্থক্য, আনতি মানে হচ্ছে পার্থক্য। এই তোমাদের বই যে আনতির কথাটা সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে দেখো ঘনত্বের আনতি,
ঘনত্বের আনতি, এটা হচ্ছে ঘনত্বের আনতি। তাহলে ঘনত্বের আনতি কি আছে এখানে? বিপরীতে। অর্থাৎ এই ক্ষেত্রে কি থাকবে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। এটাই হচ্ছে ঘনত্বের মূল কথাটা। কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে, এইটাই হচ্ছে এটা মূল কথা। ঠিক আছে, সুতরাং ঘনত্বের আনতির বিপরীতে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ঘনত্বের আনতির বিপরীতে, ঠিক আছে, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। ঠিক আছে, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে গেলেই সেটা হচ্ছে ঘনত্বের আনতির বিপরীতে। আর যদি বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে যায় সেটা হবে ঘনত্বের আনতির দিকে। ঠিক আছে, আর এক্ষেত্রে কি হয়? শক্তি খরচ করা লাগে। এক্ষেত্রে তোমার শক্তি খরচ করা লাগবে, এবং যে জায়গায় শক্তি খরচ করবা সেক্ষেত্রে শ্বসন হার কি হবে? বৃদ্ধি পাবে। কারণ কি? শ্বসন মানেই এটিপি, শ্বসন মানেই এটিপি, এটিপি মানেই শক্তি। শক্তি খরচ করার জন্য তাহলে কি বাড়াইতে হবে? শ্বসন বাড়াইতে হবে, শ্বসন হার বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটু দেখো, এইটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। তাহলে এই সক্রিয় পরিশোষণটার জন্য কোথায় হয়? সক্রিয় পরিশোষণ পদ্ধতি মূলে হয়ে থাকে এটা। ঠিক আছে, এর অনেকগুলো মতবাদ আছে। এর মতবাদগুলো, 3টা মতবাদই আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাইটোক্রোম পাম্প, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন মতবাদ। 3টা মতবাদই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাইটোক্রোম পাম্প মতবাদটা সিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো মতবাদই হচ্ছে আয়ন বাহক ধারণা। এই সবগুলাই হচ্ছে আয়ন বাহক ধারণা। তুমি আয়ন শোষণ করবা, তোমার ঢুকানো লাগবে কি? বাহির থেকে ভিতরে। বাহির এটা ভেতর, প্রবেশ করানো লাগবে কাকে? আয়নকে। আয়নকে তুমি বাহির থেকে ভেতরে ঢুকাবা। এখন এই মতবাদে, অর্থাৎ সক্রিয় শোষণের জন্য আয়ন একা একা ঢুকতে পারবে না। ঠিক আছে, তুমি এমনিই তারে নিচ্ছ কোন জায়গায়? যে জায়গায় বেশি আছে সেই জায়গায় তুমি নিচ্ছ, অর্থাৎ তুমি সবসময় শক্তি খরচ করে নিচ্ছ। অর্থাৎ তোমার একজন হেল্পার লাগবে, আয়নটা একা একা ঢুকতে পারবে না। এই মতবাদটা, এই যে ভাইয়া এটা তাহলে আসলে অভিস্রবণ না। ঠিক আছে লাবণী, তুমি এই কথাটা বলেই তো এখন তুমি যদি আমি অভিস্রবণে যাই তাহলে কিন্তু আরো সময় চলে যাবে। ঠিক আছে, অভিস্রবণ হচ্ছে, অভিস্রবণের ক্ষেত্রে এটা অভিস্রবণ না। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে অভিস্রবণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে জিনিসটা পার্থক্য হয়। সেই ক্ষেত্রে পার্থক্য হয়। আমি যদি তোমাদের এখন অভিস্রবণটা বুঝাইতে চাই তাহলে একটু সময় চলে যাবে। আমি ক্লাসটা শেষে আমি তোমাদের অভিস্রবণটা বুঝাই দেবো। এটা অভিস্রবণ না। সবার আগে এটা বলে দিই লাবণী, এটা আসলে অভিস্রবণ না। এই ক্ষেত্রে দ্রবরই স্থানান্তর হয়। অভিস্রবণে পানির বা দ্রাবকের স্থানান্তর হয়। ঠিক আছে, এটা অভিস্রবণ না। ঠিক আছে, সক্রিয় শোষণ অভিস্রবণ না, এটা মাথায় রাখবো আমরা। ওকে, এটা হচ্ছে অভিস্রবণ না। বাট আমি এটা অভিস্রবণটা পরে বুঝাই দেবো। তুমি লাবণী একটু মনে রাখো, তুমি ক্লাসের শেষে বইলো যে ভাই অভিস্রবণটা তাহলে একটু বুঝাই দেন। ঠিক আছে, বাট এইটা অভিস্রবণ না, এটুক মনে রাখো। পরীক্ষার জন্য এই 3টাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একা একা পারবে না। এই ক্ষেত্রে কাকে লাগবে? একটা বাহক লাগবে। একটা বাহক লাগবে যে এই আয়নটাকে সাথে নিয়ে যাবে। সুতরাং এই মতবাদটাই হচ্ছে আয়ন বাহক ধারণা, এবং এই 3টাই হচ্ছে আয়ন বাহক মতবাদ। এই 3টাই হচ্ছে আয়ন বাহক মতবাদ। সুতরাং সক্রিয় শোষণের জন্য মতবাদ কয়টা? সক্রিয় শোষণের জন্য মতবাদ হচ্ছে 3টা। একটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, একটা হচ্ছে লেসিথিন মতবাদ। ঠিক আছে, শোষণ নাই বলে পরিশোষণ বলে কেন? শোষণ না বলে পরিশোষণ। ঠিক আছে, শোষণ বলতেছে তোমার সাধারণত শোষণ দ্বারা বোঝাচ্ছে শোষণ। ঠিক আছে, শোষণ দ্বারা বোঝাচ্ছে যখন তুমি কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছো, কিন্তু কোনো একটা নির্ধারিত জায়গা দিয়ে, কোনো একটা নির্ধারিত জায়গা দিয়ে। আর এই ক্ষেত্রে পরিশোষিত অবস্থায়, মানে টোটাল সব দিক দিয়ে তুমি শোষণটা করতেছো, কোনো একটা সুনির্দিষ্ট জায়গা দিয়ে না। ধরো এই জায়গাতে, এইটা মূলের এই জায়গা থেকে শোষণ করতেছো, চতুর্দিক জুড়ে কিন্তু তুমি শোষণটা করতেছো। এই কারণে এটা হচ্ছে পরিশোষণ, বা এটাকে আরেক জায়গায় বলা যায় এটা বিশেষ ধরনের একটা শোষণ। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ ধরনের একটা শোষণ দিকে এটার নাম দিচ্ছে পরিশোষণ। ঠিক আছে, তাহলে আয়ন বাহক এই ক্ষেত্রে কি? লুন্ডেগর্ডের মতবাদ, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এবং লেসিথিন মতবাদ। তাহলে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? লুন্ডেগর্ড মতবাদ। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? লুন্ডেগর্ড মতবাদ। ঠিক আছে, তাহলে এখন আমরা লুন্ডেগর্ড মতবাদটা পড়ব। ঠিক আছে, তাহলে এখন দেখি এই লুন্ডেগর্ড মতবাদটা কি। এবং হ্যাঁ, অভিস্রবণটা আমি ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, অভিস্রবণটা আমি ব্যাখ্যা করে দিব, সমস্যা নাই। এই যে এই ছবিটার দিকে খেয়াল করো, এবং এই ক্লাসে এখন যে 24 জন মানুষ আছো যারা কষ্ট করে ক্লাস করতেছো, আজকের ক্লাসে যদি কোনো কিছুতে, এই হাসি ঠাট্টার মধ্যে যদি কোনো কিছুতে মনোযোগ না দিয়ে থাকো, এই জায়গাটাতে মনোযোগ দাও। কারণ এইটা এই খনিজ লবণের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে,
এটা বুঝলে তুমি আজকের দিনে যা যা আমরা বকবক করছি সব বুঝে যাবে অটোমেটিক। ঠিক আছে, সো আমাকে 10 থেকে, হ্যাঁ এগুলো কি মূলের মধ্যে হয়? হ্যাঁ এগুলো মূলের ভিত্তিতে হয়, সব মূলের ভিত্তিতেই হচ্ছে, কারণ খনিজ লবণ শোষণের মূল অঙ্গ মূল, আমরা আগে পড়ে ফেলছি, এই সব মূলের ভিতরে হচ্ছে। ফলে আমাকে 15 থেকে 20টা মিনিট সময় দাও এবং এই 20 মিনিট তুমি আমাকে দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যাতে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা যদি আমি একটা কোষ আঁকি, এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এটা প্লাজমা ঝিল্লি। এখন প্লাজমা ঝিল্লিকে যদি আমি বড় করে দেখাই তাহলে প্লাজমা ঝিল্লি দেখতে কিরকম হয়? প্লাজমা ঝিল্লি আসলে এরকম দ্বিস্তরী হয় না, এখানে এই যে এরকম ভাবে ফসফোলিপিড থাকে, এরকম ভাবে থাকে জিনিসগুলা, তাই না? এই জিনিসটাকেই আসলে আমরা দেখাচ্ছি এই জায়গায়, ঠিক আছে? এটা আসলে প্লাজমা ঝিল্লি, এটা আসলে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটাই হচ্ছে এই কোষ ঝিল্লিটা, এবং এই কোষ ঝিল্লির হচ্ছে এটা বাইরে আর এটা হচ্ছে কোষ ঝিল্লির ভিতরে। তাহলে এই জায়গাটা আমি তোমার কোন জায়গাটা আমি বুঝাইতে পারছি আশা করি, এটা হচ্ছে পুরো কোষ ঝিল্লিটা এরকমটা। তাহলে এই ক্ষেত্রে মূল যে জিনিসটা সেই জায়গায় আমরা একটু খেয়াল করি, তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি, এই পুরো জিনিসটা হচ্ছে কোষ ঝিল্লি, আর এটা হচ্ছে কোষের ভিতরের দিক, এটা হচ্ছে কোষের বাইরের দিক। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি যে তোমরা কিছু বলছো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, এটা হচ্ছে কোষের বাইরের দিক, আর এটা যেহেতু একটা আয়ন বাহক মতবাদ, তাহলে এই ক্ষেত্রে বাহকটাকে, এই ক্ষেত্রে বাহকটার নাম হচ্ছে সাইটোক্রোম, আয়ন বাহক মতবাদ, বাহকটা হচ্ছে সাইটোক্রোম, এবং আয়নটা হচ্ছে অ্যানায়ন, হবে অ্যানায়ন। মনে রাখবো লুন্ডেগর্ড মতবাদে অ্যানায়ন সক্রিয়ভাবে পরিশোষিত হয়, এটা একটা সক্রিয় পরিশোষণের মতবাদ, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার শক্তি খরচ হবে, কিন্তু শুধুমাত্র অ্যানায়নটাকে ভিতরে নিতে শক্তি খরচ হবে, ক্যাটায়নটাকে ভিতরে নিতে কোনো শক্তি খরচ হবে না। সুতরাং এই মতবাদে অ্যানায়ন শোষিত হয় সক্রিয়ভাবে, ক্যাটায়ন শোষিত হয় নিষ্ক্রিয়ভাবে। যদিও পুরোটাই হচ্ছে একটা সক্রিয় শোষণ মতবাদ, পুরোটাই কিন্তু একটা সক্রিয় শোষণ মতবাদ, ঠিক আছে? এখন তোমরা দেখি আমার দুস্তর কথা বলতেছো, এখানে অভিদত্ত তুষারের কথা বলতেছো, ঠিক আছে? তাহলে আসো, অভিশ্রবণটা আমি ব্যাখ্যা করবো, আমি অভিশ্রবণটা ব্যাখ্যা করবো, তোমার ক্লাসের শেষে একটু মনে করে দিও। তাহলে এখান থেকে মূল যে কথাটা মনে রাখা লাগবে যে এটা একটা সক্রিয় পরিশোষণ মতবাদ হইলেও শুধুমাত্র অ্যানায়নটাই সক্রিয়ভাবে পরিশোষিত হয়, ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়। দেখি তুমি এই কথাটা কোথায় আছে, দেখো এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে? এই যে এইখানে কিন্তু কথাটা আছে। তাহলে সক্রিয়ভাবে কে শোষিত হচ্ছে? সক্রিয়ভাবে অ্যানায়ন শোষিত হচ্ছে, কিন্তু ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। এটা মনে রাখার জন্য কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে এখন আমরা চলে আসি আবার এই জায়গায়, তাহলে বাহকটাকে সাইটোক্রোম। এই ক্ষেত্রে সাইটোক্রোমটা আমরা মনে রাখবো, সাইটোক্রোম কি ধরনের সাইটোক্রোম আছে? আমরা থাকি কি বাচ্চা থেকে হই বড় বাচ্চার পরে কি হয়? কলেজ পড়ুয়া, ঠিক আছে? তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখবো কি? বিতে মনে রাখবো বেবি, সিতে মনে রাখবো কি? সিতে মনে রাখবো চাইল্ড, আর এতে মনে রাখবো অ্যাডাল্ট, ঠিক আছে? তাহলে কখনো সাজাইতে ভুল হবে না। তাহলে ভেতর থেকে বাইরে যখনই আমরা সাজাবো তখন কিভাবে সাজাবো? সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। ধরে নাও এখানে কোনো কিছু নাই, এটা তোমার হচ্ছে একদম ফাঁকা পৃষ্ঠা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি সবার আগে যখন সাজাবা, তুমি সবার আগে এই যে এরকম সাইটোক্রোম বি লিখবা, সাইটোক্রোম সি লিখবা, সাইটোক্রোম এ লিখবা, ঠিক আছে? বিসি এ, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা সবচেয়ে মূল ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম। তাহলে কি এনজাইমটার নাম কি? ডিহাইড্রোজেন এজ। এই এনজাইমটা নামের শেষে এস থাকলে সেটা এনজাইম। এটা আশা করি তোমাদের এতদিনে আমার বলা লাগবে না। নামের শেষে এস থাকলে সেটা এনজাইম, সেটা হবে এনজাইম, ঠিক আছে? এখন দেখো এই ডি আসছে ডিলিট করা থেকে, এই ডি আসছে ডিলিট থেকে, অর্থাৎ তুমি কাকে ডিলিট করতেছো? হাইড্রোজেনকে ডিলিট করতেছো, অর্থাৎ
ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে আমি কি করব? ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে আমি কি করব? আমরা হাইড্রোজেনকে ভাঙবো। সুতরাং ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজ কি? হাইড্রোজেনকে লিলিট করা, অর্থাৎ হাইড্রোজেনকে ভাঙা। তাহলে ডিহাইড্রোজিনেজ, এখানে ধরো কিচ্ছু নাই, খালি জায়গায় করতেছি, ঠিক আছে? আমি পরে তোমাদের কই দেবো। তোমরা হাইড্রোজেন নিবা, একটা হাইড্রোজেনকে নিয়ে তোমরা ভাঙবা, ভাঙে কি পাও? 2H পাইলা। এটা ভাঙে কি পাবো? 2H প্লাস পাবো, আর হচ্ছে 2টা ইলেকট্রন পাবো, ঠিক আছে? এটাই তো, এটার সাথে আর কিছু না। অর্থাৎ তুমি যদি একটা হাইড্রোজেন ভাঙো কি পাবা? একটা ইলেকট্রন পাবা। একটা যদি হাইড্রোজেন ভাঙো কি পাবা? একটা ইলেকট্রন পাবা। অর্থাৎ একটা হাইড্রোজেন থেকে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় তুমি কি পাবা? একটা H প্লাস পাবা, একটা ইলেকট্রন পাবা। কোন এনজাইমের সাহায্যে? ডিহাইড্রোজিনেজ, DHS। আমি এটুকু লিখে দিলাম। তাহলে এই জায়গা থেকে হচ্ছে বিক্রিয়া শুরু, ঠিক আছে? একটা প্রোটন পাইলা, একটা ইলেকট্রন পাইলা। এখন আমি নিউকারে, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কিন্তু এই দিকে, ভেতরের দিকে। এটা হচ্ছে কোষের ভেতরের দিকে, এই দিকে হচ্ছে বিক্রিয়া। এখন হচ্ছে আমার ইলেকট্রন একটা পাইলাম, হ্যাঁ প্রোটনটা আমি রেখে দিই, প্রোটনেরটা আমি পরের জন্য রেখে দিলাম, এটাকে পরে ইউজ করব। আমি নিলাম কারে? ইলেকট্রনটাকে নিলাম। আমার টার্গেট হবে এই ইলেকট্রনটাকে বাইরে পাঠানো, যেহেতু ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ। আমার কাজ হবে এই ইলেকট্রনটাকে বাইরের দিকে আনা, আর যখন ইলেকট্রনটা বাইরের দিকে আসতেছে, বিনিময়ে এই অ্যানায়নটাকে ভিতরের দিকে আনা। এইটাই হবে আমার সাইটোক্রোম পাম্পের মূল কাজ। ইলেকট্রনটাকে ভেতর থেকে বাইরের দিকে নিব, অ্যানায়নটাকে বাইরে থেকে ভিতরের দিকে আনবো। এইটাই হচ্ছে আমার মূল কাজ। এই কাজটা করবো কার সাহায্যে? সাইটোক্রোমের সাহায্যে। সাইটোক্রোম কি কি আছে? BCA আছে। ইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে? ইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, একটু বলো ইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো, একটু কমেন্টে জানাও ইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, এই সাইটোক্রোমের ব্যাপারটা বুঝছো কিনা, ডিহাইড্রোজিনেজের ব্যাপারটা বুঝছো কিনা, ইলেকট্রনের যে কথাটা বলছি আর অ্যানায়নের যে কথাটা বলছি, ইটুক ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। তোমরা তো এখানে সব অন্য গল্প করতেছো, ঠিক আছে? শুধুমাত্র ফাতেমাই বুঝছে, ঠিক আছে? ইলেকট্রনটা কি ভিতরে তৈরি হবে? হ্যাঁ, ইলেকট্রনটা ভিতরেই তৈরি হবে। আমি কি বাইরে গেছি? কোষ ঝিল্লির ভিতরেই আছি। এখানে যা হচ্ছে সব কোষ ঝিল্লির ভিতরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এ দিয়ে কি অ্যানায়ন বোঝায়? হ্যাঁ, এ দিয়ে অ্যানায়ন বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে কে জানি কমেন্ট করছো, বুঝো নাই, হচ্ছে আবার বলতে বলছো। হ্যাঁ লাবণী, ঠিক আছে? তুমি আবার একটু খেয়াল করো, এই ক্ষেত্রে কিচ্ছু না, এই ক্ষেত্রে তুমি সাইটোক্রোম গুলা থাকবে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, আর কিচ্ছু না। বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, এইভাবে সাজাবা কোষের ভেতর থেকে বাহিরের দিকে বি সি এ, এইভাবে সাজাবা, ঠিক আছে? আর ডিহাইড্রোজিনেস এর মাধ্যমে হাইড্রোজেনকে ভাঙবা, হাইড্রোজেনকে ভেঙে প্রোটন তৈরি করবা, একটা ইলেকট্রন তৈরি করবা। প্রোটনটাকে সুন্দর মতো পকেটে ঢুকায় রাখবা, ইলেকট্রনটাকে এই জায়গায় রেখে দিবা। ইলেকট্রনটা এখন কোন দিকে আছে? কোষের ভেতরের দিকে আছে। এই ইলেকট্রনটাকে আমরা এই সাইটোক্রোমের মাধ্যমে বাইরের দিকে নিব। আবার যখন ইলেকট্রনটা বাইরের দিকে নিব, সে নেগেটিভ চার্জ, সুতরাং তার বিনিময়ে আরেকটা নেগেটিভ চার্জ যুক্ত অ্যানায়নকে ভিতরের দিকে আনবো। এটুক হচ্ছে আমার মূল প্ল্যান, এখন পর্যন্ত মূল প্ল্যান। এখন এই প্ল্যানটা আমি কিভাবে বাস্তবায়ন করব? এখন আসি এই প্ল্যানের বাস্তবায়নের দিকে। আমার হাতে কি আছে? আমার হাতে এখন পর্যন্ত দেখো শুধু ইলেকট্রন ছাড়া আর কিচ্ছু নাই। ইলেকট্রন আছে, সাইটোক্রোম আছে, কিন্তু সাইটোক্রোমের মূল ধান্দাবাজিটা কে করতেছে? সাইটোক্রোমের যে আয়ন থাকে সেটা, আয়রন, ঠিক আছে? সাইটোক্রোমের মূল ধান্দাবাজিটা করতেছে আয়রন। দেখো এখানে সবগুলো কিন্তু আয়রন দেওয়া আছে। এখন তোমাদের নিয়ে যাব জারণ এবং বিজারণে। কোথায়? জারণ এবং বিজারণে, ঠিক আছে? Fe2+, ঠিক আছে, একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়, ঠিক আছে? এটুকুর ব্যাপারে কোনো কনফিউশন আছে? ফেরাস Fe2+ আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিল, সে কি হবে? 3+ হবে। দুইটা প্লাস ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিল, 3+ হইল। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। ফলে এই বিক্রিয়ার ফলে আমি যে আয়রনটা পাইলাম, এটা হচ্ছে জারিত আয়রন। একটু মনোযোগ দাও প্লিজ এই জায়গাটাতে। কি লাবণী, তুমি বুঝো নাই আগেরটা? তুমি না করতেছো লাবণী, তুমি কি বুঝো নাই? ঠিক আছে, কি কোনটা না করলা? না বুঝলে আবার বইলো, ঠিক আছে? হ্যাঁ, এক টুকরো রসায়ন, ঠিক আছে? তোমাদের মাইনুল ভাইকে তোমরা একটু স্মরণ করে নাও, ঠিক আছে? তাহলে Fe2+ থেকে একটা ইলেকট্রনকে সরাই দিলাম,
ইলেকট্রন অপসারণ মানে জারণ বিক্রিয়া। কোন কিছু থেকে যদি আমি ইলেকট্রন সরাই সেটাকে বলা হয় জারণ, ঠিক আছে। এই তাহলে দুইটা প্লাস থেকে একটা মাইনাস ইলেকট্রন সরাই দিয়ে Fe3+ পাবো। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ, আর বিক্রিয়া শেষে কি পাইলাম? Fe3+ পাইলাম। এটা হচ্ছে জারিত আয়রন, ঠিক আছে, এটা হচ্ছে জারিত আয়রন। আর সেম Fe3+, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন যোগ করলাম, সে তাহলে কি হবে? Fe2+ হয়ে যায়, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করালাম, তাহলে Fe2+ হয়ে যায়। এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। আর এই Fe2+ কে বলবো বিজারিত লৌহ, বিজারিত লৌহ, ঠিক আছে। এই Fe2+ কে বলবো বিজারিত লৌহ। ইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে এইটা কিছুই বুঝবা না, ঠিক আছে। এটা বুঝছো কিনা? এই জারণ বিজারণটা বুঝছো কিনা? কাকে জারিত লৌহ বলবো, কাকে বিজারিত লৌহ বলবো, কোনটা জারণ কোনটা বিজারণ, এটা বুঝছো কিনা? এটা যদি বোঝো এটা শেষ, এই লুন্ডেগট মতো ওদের কিচ্ছু নাই, ঠিক আছে। ইটুক বুঝছো কিনা? ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? না হলে আমি আবার বলবো, তোমাদের কেমিস্ট্রির, এটা কিন্তু কেমিস্ট্রির পড়া, হ্যাঁ, আরাব বলছে কিন্তু এটা কেমিস্ট্রির অংশ, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, গুড, এগুলা পারো। তাহলে দেখো এখন তাহলে আমার হাতে আছে কি? এখন পর্যন্ত আমার হাতে আছে ইলেকট্রন, ইলেকট্রনটা পাইছি, ঠিক আছে। এখন এই ইলেকট্রনটা তো আমি সরাই দিতে পারবো না, ইলেকট্রনটা আমার যুক্ত করা লাগবে। এখন দেখো আমি ইলেকট্রনটা যদি যুক্ত করতে চাই, ইলেকট্রন সবসময় কার সাথে যুক্ত করব? ইলেকট্রন যুক্ত করবো Fe3+ এর সাথে। অন্যগুলোর সাথে তো Fe2+ এর সাথে যুক্ত করতে পারবো না। আমার ইলেকট্রন যুক্ত করা লাগবে Fe3+ এর সাথে, ঠিক আছে। তাহলে এই যে আমার বিক্রিয়া এখন শুরু হচ্ছে, তাহলে Fe3+ এর সাথে আমি এখন ইলেকট্রনটাকে যুক্ত করবো। Fe3+ কি ধরনের? Fe3+ কি ছিল? Fe3+ ছিল জারিত লৌহ, এই কারণে লেখা জারিত, এই কারণে লেখা হচ্ছে জারিত। তাহলে এখন Fe3+ এর সাথে ইলেকট্রন নিলাম, বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে কি পাবো? Fe2+ পাবো। বিক্রিয়া করে কি পাইলাম? Fe2+ পাইলাম। ওকে, ক্লিয়ার? Fe2+ পাইলাম। ওকে, এখন কি করব? তাহলে এখন কি পাইলাম আমি? Fe2+ পাইলাম। তাহলে এ কি হয়ে গেল? Fe2+ হয়ে গেল। এখন এই Fe2+ কি করবে? আবার একটা ইলেকট্রন ছাড়ে দিয়ে আবার সে Fe3+ হয়ে যাবে। আবার একটা ছাড়ে দিয়ে কি হয়ে গেল? সে Fe3+ হয়ে যায়। অর্থাৎ আবার সে কি হয়ে গেল? Fe3+ হয়ে যায়। অর্থাৎ এখন বিক্রিয়াটা ঘটাবা তুমি কার কার মাঝখানে? একটা Fe2+ এবং একটা Fe3+ এর মাঝখানে। ফলে এখন কি হবে? Fe2+ আর Fe3+। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন Fe3+ ইলেকট্রনটা গ্রহণ করছিল, Fe3+ এই ইলেকট্রনটা গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? Fe2+ এ পরিণত হয়েছে, ঠিক আছে। ইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? Fe2+ হয়েছে, ইটুক পর্যন্ত ক্লিয়ার আশা করি। Fe2+ পর্যন্ত হয়েছে, ইটুক ক্লিয়ার। এখন কি করবে? Fe2+ কি করতে পারবে? ইলেকট্রন ছাড়তে পারবে, সে আর কিছু করতে পারবে? Fe2+ সে আর কিছু করতে পারবে না। ফলে Fe2+ কি করবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে, Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে? Fe3+ এ পরিণত। এই কারণে দিছে এইদিকে চিহ্ন, আবার দিছে এইদিকে চিহ্ন। এখন এই কারণে চিহ্নের যে দুইটা দিক আছে, দুইটা বিপরীত দিকটা এই জায়গায় এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই দুইটা চিহ্নের বিপরীত দিকটা এই জায়গায় বোঝানো হয়েছে। তাহলে এখানে গেল যে জারিত এবং বিজারিতের ব্যাপারটা আমাদের এই ক্ষেত্রে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, যে কিভাবে 2+ হইলো এবং কিভাবে 3+ হইলো। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে সেম জিনিসটা, ইলেকট্রনটা দিয়ে 3+ হইলো, এই 3+ই আবার ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে আবার 2+ হইলো। এখন কি করলো? এই ক্ষেত্রে যখন চলে আসলো, এই ক্ষেত্রে কিন্তু আগে থেকে একটা 3+ আছে। এখন এই Fe3+ এবং এই Fe2+ আসলো। এখন Fe2+ এর ভিতরে কি আছে? একটা Fe2+ এই Fe3+ কে কি দিয়ে দিবে? তার অতিরিক্ত ইলেকট্রনটা দিয়ে দিবে, যে ইলেকট্রনটা সে নিছিল এখান থেকে। এই কি করছিল? এই Fe2+ হয়েছে এই ইলেকট্রনটাকে নিয়ে, এই ইলেকট্রনটাকে নিয়ে কিন্তু Fe2+ হয়েছে, এবং এই Fe2+ কি করবে? এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিবে, Fe2+ এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিবে, ফলে সে কি হয়ে গেল? Fe3+ হয়ে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমার আবার ইলেকট্রনটা বের হয়ে আসলো, কারণ সে ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়েছিল। তাহলে Fe3+ ছিল, Fe3+ ছিল, সে ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হইল, সে ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হইল। এখন আবার কি করবে? Fe2+ আবার ইলেকট্রন ছাড়া দিবে, আবার ইলেকট্রন ছাড়া দিয়ে কিসে পরিণত হবে? Fe3+ এ পরিণত হবে। অর্থাৎ এটা ছিল 1 নাম্বার বিক্রিয়া, এখন হলো 2 নাম্বার বিক্রিয়া। ইলেকট্রন আবার ছেড়ে দিল, Fe3+ ছেড়ে দিল, কিন্তু Fe3+ কি ছাড়া দিয়ে রাখতে পারবে? পারবে না। Fe3+ কি করবে? সে তার দুস্তরে Fe2+ রে আবার ইলেকট্রন দিয়ে দিবে, আবার এই ক্ষেত্রে ইলেকট্রনটা দিয়ে দিবে। এখন Fe3+ যদি আবার ইলেকট্রন নিয়ে নেয়, তখন কি হয়ে যাবে? Fe2+ পরিণত হবে।
ঠিক আছে, আবার সে Fe2+ পরিণত হবে। ক্লিয়ার? এটুক পর্যন্ত যা বলছি এটুক বুঝতেছি কিনা, আমি যা বলতেছি এটা বুঝতেছো কিনা, এটুক পর্যন্ত যা বলছি বুঝছো কিনা? সবার আগে Fe3+ দিয়ে শুরু করছি। Fe3+ কি করছে? ইলেকট্রনের নিচে, Fe3+ ইলেকট্রনের নিচে নিয়ে এসে কিসে পরিণত হয়েছে? Fe2+ পরিণত হয়েছে। তাহলে এই প্রথম বিক্রিয়াটা এইটা, আর অন্য কিছু না। দ্বিতীয় ক্ষেত্রে কি করছে? এই Fe2+ তার ইলেকট্রন দিয়ে দিছে, ইলেকট্রন দিয়ে Fe3+ পরিণত হয়েছে। ঠিক আছে, আবার Fe3+ কি করবে? তখন আবার নিচের বিক্রিয়ায় চলে আসবে। Fe3+ আবার ইলেকট্রনটা ছেড়ে দিয়ে আবার Fe2+ পরিণত হয়েছে। এখন এই বিক্রিয়াটাই বারবার চলতে থাকবে। ঠিক আছে, এই বিক্রিয়াটাই আবার চলতে থাকবে। ঠিক আছে নিশাত, তুমি মনে হয় একটু কম বুঝতেছো। ঠিক আছে, আমি আবার তোমার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটা বুঝতে পারলেই মানে এই নিচের দুইটা যদি তুমি বোঝাও সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ভেরি ইজি। ইলেকট্রন আছে তোমার হাতে, ইলেকট্রন আছে, ইলেকট্রনটাকে কাকে দিবা? Fe3+ কে দিবা। দেখো Fe3+ কে দিছো, Fe3+ ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হয়? Fe2+ পরিণত হয়, অর্থাৎ Fe2+ পাইলা। এখন Fe2+ কি করবে? Fe2+ কি ইলেকট্রন নিবে? নিতে পারবে না। Fe2+ ইলেকট্রন ছেড়ে দিবে। Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? Fe3+ পরিণত হবে। Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ পরিণত হলো। দেখো এখান থেকে এখানে গেলাম, Fe3+ পরিণত হলো। আবার Fe3+ যখন আসছো, Fe3+ কি করবে? Fe3+ আবার ইলেকট্রন নিয়ে, ঠিক আছে, একটা ইলেকট্রন ছাড়ে দিল না? Fe2+ একটা ইলেকট্রন ছাড়ে দিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা Fe3+ আবার নিচে Fe2 কে দিয়ে দিচ্ছে, নিচে আবার এই জায়গাতে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, Fe2 তে দিয়ে দিচ্ছে। এখন আবার Fe2+ কি হবে? সে কিন্তু আবার তার কাছে যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা সে ছেড়ে দিয়ে আবার Fe3+ পরিণত হবে। অর্থাৎ একই বিক্রিয়াটা তিনবার ঘটবে, এই সেম বিক্রিয়াটা তিনবার ঘটবে সিকোয়েন্স অনুযায়ী। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, 1 নাম্বার 2 নাম্বার, তারপরে নিচে আবার এই বিক্রিয়াটা তিনবার ঘটবে। এইখানে যে বিক্রিয়াটা ঘটছিল এই বিক্রিয়াটা আবার এই জায়গায় এসে ঘটবে, অর্থাৎ Fe3+ যে জায়গায় আছে সেই ক্ষেত্রে এই বিক্রিয়া ঘটবে, আর যে জায়গায় Fe2+ আছে সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটবে। ঠিক আছে, এইভাবে। ফলে এই ক্ষেত্রে কি আছে? Fe2+ আছে, সে কি করবে? Fe2+ আবার ইলেকট্রনটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হইলো? Fe3+ পরিণত হইলো। আর Fe3+ এর এখন কি হবে? এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল সে আবার Fe3+ এই ইলেকট্রনটা নিয়ে আবার Fe2+ পরিণত হবে। এবং সর্বশেষে এই ক্ষেত্রে যখন Fe2+ হইল, সে আলটিমেটলি ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, সে আলটিমেটলি ইলেকট্রনটাকে কিন্তু ছেড়ে দিছে, ইলেকট্রনটাকে ছেড়ে দিছে। এবং এটার বিনিময়ে সে কাকে নিছে? একটা অ্যানায়নকে নিছে। এটার বিনিময়ে সে কাকে নিছে? অ্যানায়নটাকে নিছে। হ্যাঁ, বিক্রিয়াটা চক্রাকারে হয়, বিক্রিয়াটা চক্রাকারে হয়। এই যে বিক্রিয়াটা কিন্তু চক্রাকারে হচ্ছে। ঠিক আছে, বিক্রিয়াটা কিন্তু চক্রাকারে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, দুইজন আসলে জাস্ট বিনিময়। এই বিক্রিয়া দুইটাই একটার পর একটা ঘটতে থাকে। একবার এই বিক্রিয়াটা ঘটে, আরেকবার এই বিক্রিয়া ঘটে, একবার এই বিক্রিয়া ঘটে তো আরেকবার এই বিক্রিয়া ঘটে। দুইটা বিক্রিয়া পরপর চলতে থাকে, দুইটা বিক্রিয়া পরপর চলতে থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে বিক্রিয়া নাম্বার 1, এই ক্ষেত্রে হবে আবার বিক্রিয়া নাম্বার 2। ঠিক আছে, এই সেম বিক্রিয়া তারপর থেকে আবার 1 নাম্বার রিপিট হবে, তারপর আবার এখান থেকে এদের ক্ষেত্রে আবার 2 নাম্বারটা রিপিট হবে। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা হচ্ছে মূল কথা, এই জিনিসটাই হচ্ছে মূল কথা। তাহলে এই যে আয়রনের মাধ্যমে আয়রন 2+ হচ্ছে এবং 3+ হচ্ছে, কখনো আয়রন 2+ থাকতেছে, কখনো আয়রন 3+ থাকতেছে। তাহলে আয়রন 2+, Fe2+ যখন আছে সে কয়টা অ্যানায়ন রাখতে পারবে? সে 2টা অ্যানায়নকে রাখতে পারবে। কারণ কি? সোডিয়ামের সাথে তুমি যদি অ্যানায়ন নাও, সোডিয়াম ক্লোরাইড নিতে পারবা, অর্থাৎ একটা অ্যানায়নকে তুমি সাথে রাখতে পারবা। অর্থাৎ যার চার্জ 2 তার সাথে কয়টা অ্যানায়ন থাকবে? 2টা অ্যানায়ন থাকবে। আর যার চার্জ 3 তার সাথে কয়টা অ্যানায়ন থাকবে? 3টা অ্যানায়ন থাকবে। যার চার্জ 3 তার সাথে থাকবে 3টা অ্যানায়ন, যার চার্জ থাকবে 2 তার সাথে থাকবে 2টা অ্যানায়ন। এবং এইভাবেই তুমি ইলেকট্রনটাকে যেভাবে বাইরে আনলা, অ্যানায়নটা এই ইলেকট্রনের ফ্লোতে অটোমেটিক ভিতরে ঢুকে যাবে। আর কিচ্ছু না, তুমি ইলেকট্রনটাকে বাইরে আনলে অটোমেটিক অ্যানায়নটা ভিতরে ঢুকে যাবে। কারণ কি? আয়রনের চার্জ পরিবর্তন হচ্ছে, আয়রনের চার্জ +2 থেকে +3 হচ্ছে, এবং শেষে যখন আয়রনের চার্জ +3 থেকে +2 হবে, শেষে যখন আয়রনের চার্জ +3 থেকে +2 হবে, তখন যে এক্সট্রা অ্যানায়ন থাকে এটাই কোষের ভিতরে ঢুকে যাবে, এটাই কোষের ভিতরে প্রবেশ করে যাবে। ঠিক আছে, অ্যানায়ন হিসেবে কি সবসময় আয়রন ব্যবহার থাকবে? অন্য অ্যানায়নের জন্য বিজারণ হয় না এখানে। এই ক্ষেত্রে আপু তুমি দেখো, তোমার এই ক্ষেত্রে কিন্তু অ্যানায়নের অন্য কোনো ব্যাপার নাই, এই ক্ষেত্রে ক্যাটায়ন ফিক্সড, এই ক্ষেত্রে আয়রন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন থাকবে না। এই ক্ষেত্রে ক্যাটায়ন একটাই, সেটা হচ্ছে আয়রন। এই ক্ষেত্রে ক্যাটায়ন একটাই, সেটা হচ্ছে আয়রন। এই ক্ষেত্রে ক্যাটায়ন শুধুমাত্র আয়রন।
অন্য কিছু নাই। এই ক্ষেত্রে ক্যাটায়নটাই হচ্ছে আয়রন। ঠিক আছে, অ্যানায়ন যে কিছু হতে পারে, অ্যানায়ন তুমি সালফেট নাও, অ্যানায়ন তুমি ক্লোরাইড নাও, অ্যানায়ন তুমি নাইট্রেট নাও, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছুকে তুমি এই জায়গায় নিতে পারো। এখানে তারা একযোজি অ্যানায়নের সাথে বিক্রিয়াটা দিচ্ছে, আর কিচ্ছু না। অর্থাৎ এই ক্ষেত্রে যদি একযোজি নাও, ধরো ক্লোরাইড, তাহলে এখানে থাকবে কি দুইটা ক্লোরাইড, তাহলে এই ক্ষেত্রে যৌগটা হবে ফেরাস ক্লোরাইড FeCl2, ঝামেলা করছে এটা FeCl2, আর এই ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে সেটা FeCl3। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে হবে FeCl3, এখানে হবে FeCl2, আবার এই ক্ষেত্রে হবে FeCl2 FeCl3। তাহলে শেষ ধাপে কি হচ্ছে, FeCl3 থেকে FeCl2 হচ্ছে, আর এক্সট্রা ক্লোরিনটা আমার এই মাত্রে কোষে ঢুকে যাচ্ছে, কোষের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, প্রথম Fe পায় কোথা থেকে? আয়রনটা ভিতরেই, এই সাইটোক্রোম অণুর ভিতরেই আছে। সাইটোক্রোম অণুর একটা অংশ হচ্ছে আয়রন, সুতরাং সাইটোক্রোমের ভিতরে আয়রন অটোমেটিক সেট করা দেওয়া আছে। সাইটোক্রোম অণুর ভিতরে আয়রন আগে থেকে বিল্ড আপ করা, যেমন ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল আছেই, ঠিক তেমনি সাইটোক্রোম অণুর ভিতরে আয়রন আছেই। এটা কোনো জায়গা থেকে আনা লাগে নাই, এটা সাইটোক্রোম অণুর ভিতরেই আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বলতেছি তো, তোমরা পরীক্ষাতে বিক্রিয়াটা লিখো, বিক্রিয়াটা জানলেই হবে, এটা আর কিছুই না। ঠিক আছে, সহজ সরল ভাবে দেখো, তোমাদের এটা হচ্ছে বিনিময়, সোজা ভাষায় এটা হচ্ছে বিনিময় ব্যবস্থা। কার বিনিময়? অ্যানায়নের বিনিময়, ক্যাটায়ন না। এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যানায়নের বিনিময় হবে, মানে ধরো ক্লোরাইড বা অন্য কোনো কিছু। কোত্থেকে নিবা? কোষের বাইরে থেকে ভিতরে পাঠাবা, কোষের বাইরে থেকে ভেতরে পাঠাবা, কোষের বাইরে থেকে ভেতরে পাঠাবা। কিন্তু তুমি যে একটা জিনিসকে বাইরে থেকে নিয়ে আসবা, এই ক্ষেত্রে হচ্ছে সেম, আগের আয়ন বিনিময়টার কথা মনে করো। কোন জিনিসকে যদি তুমি বাইরে থেকে ভেতরে আনো, তোমার বাইরে থেকে ভেতর থেকে বাইরের দিকে একটা জিনিস পাঠাইতে হবে। কোন জিনিসটাকে পাঠাবো? সেটা হবে ইলেকট্রন। অর্থাৎ কোষের বাইরে থেকে ভেতরের দিকে অ্যানায়ন যাবে, ভেতর থেকে বাইরের দিকে ইলেকট্রন আসবে। এই বিনিময়টাই হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদ। কিসের লাগবে? এই ক্ষেত্রে শক্তি খরচ করা লাগবে। সুতরাং কোষের বাইরের দিক থেকে ভেতরের দিকে অ্যানায়নকে ঢুকাবা, ভেতর দিক থেকে বাইরের দিকে ইলেকট্রনকে নিবা। কার সাহায্যে নিবা? সাইটোক্রোমের মাধ্যমে নিবা। সাইটোক্রোমের কার সাহায্যে নিবা? সাইটোক্রোমের আয়রনের সাহায্যে নিবা, সাইটোক্রোমের আয়রনের সাহায্যে নিবা। এবং তখন কি হবে? আয়রন যখন 2+ থাকবে, তখন তার সে কাকে ধরে রাখবে? যখন 2+, সে 2টা অ্যানায়ন ধরে রাখবে। যখন 3+, সে 3টা অ্যানায়ন ধরে রাখবে। যখন 2+, সে 2টা অ্যানায়ন ধরে রাখবে। যখন 3+, সে 3টা অ্যানায়ন ধরে রাখবে। এবং সর্বশেষ ধাপে কি হবে? কোষের ভিতরের দিকে যখন সর্বশেষ ধাপে যখন আয়রন 3+, আয়রন 2+-এ হবে, তখন 3টা আছে আমার হাতে। ধরো এই যে 3টা জিনিস আমি যদি রাখি, ঠিক আছে, এখন 3টা জিনিস যদি আমার হাতে রাখি, যখন এই যে 3টা জিনিস যদি থাকে, 3টা জিনিস যদি আমি আমার হাতে রাখি, 3টা জিনিস যদি আমি আমার হাতে রাখি, যখন আমি 2+ হয়ে যাব, একটা জিনিস আমার হাত থেকে পড়ে যাবে। এই যে জিনিসটা আমার হাত থেকে পড়ে গেল, সে জিনিসটাই কিন্তু আমার কোষের ভিতরে চলে যাবে। সে জিনিসটাই কিন্তু কোষের ভিতরে চলে যাবে। ধরো যখন 2+ আছে, হাতে 2টা জিনিস আছে। যখন 3+ হইলো, হাতে 3টা জিনিস হইলো। আবার 3+ হইলো, হাতে 3টা জিনিস আছে। আবার 2+ হইলো, হাতে 2টা জিনিস আছে। এবং সর্বশেষ ধাপে যখন Fe3+ থেকে আমার Fe2+ হবে, এই যে এই জিনিসটাই কিন্তু আমি ছাড়ে দিলাম। Fe2+ কিন্তু এই জিনিসটা ছাড়ে দিল, এটা তখন কোষের ভিতরে চলে আসলো। এই জিনিসটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, বুঝতে পারছো? এখন কি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ মূল বিনিময় কিন্তু হচ্ছে একটা মাত্র আয়নের, মূল বিনিময় কিন্তু একটাই ঢুকতেছে। কারণ 2টারে কিন্তু আমি রেখে দিচ্ছি, দেখো 2টা আমার হাতে থাকতেছে। অর্থাৎ আমি ঢুকাচ্ছি কারে? এই জিনিসটারে কিন্তু আমি ভিতরে ঢুকাচ্ছি। দেখো এই যে এই আয়রন 2+ আছে, মানে এখানে হাতে 2টা জিনিস আছে। ঠিক আছে, যখন 3+ হয়ে গেল, সে তখন এটারে নিল, সে তখন এই যে এই কেবলটারে হাতে নিল, এটা হাতে আসলো। আবার যখন সে 3+ আছে, 3+ থেকে যখন আবার 2+ হলো, এটা নাই, এটা নাই। আবার যখন সে 2+ হইলো, তার 2টা আছে। আবার যখন সে 3+ হয়েছে, এই পর্যায়ে তার হাতে 3টা জিনিস আছে। এবং এটি সর্বশেষ ধাপ, এই 3+ থেকে যখন 2+ হবে, এবং সর্বশেষ ধাপে যখন সে 2+ হচ্ছে, তখন আলটিমেটলি কি হচ্ছে? এটা ছাড়ে দিচ্ছে। ছাড়ে দিলে কোথায় চলে যাচ্ছে? এটা কোষের ভিতরে চলে যাচ্ছে। এইভাবে সে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, Fe3+ ঘুরবে আর বিনিময় করবে। ঠিক আছে, এটা এভাবে হবে কেন? কারণ হচ্ছে আয়রনটা ফিক্সড, আয়রন তার স্থান পরিবর্তন করতে পারবে না, আয়রনটা ফিক্সড। ঠিক আছে, আয়রন হচ্ছে ক্যারিয়ারের মতো, আয়রন রুমের বাইরে যেতে পারবে না। ফলে কিন্তু আয়রনের মাধ্যমে এই কাজটা আমার করা লাগবে, আয়রনের মাধ্যমেই এই কাজটা করা লাগবে। অর্থাৎ তুমি একটা বদ্ধ রুমের ভিতরে আসো, বদ্ধ রুমের ভিতরে তোমার অনেকগুলো মেশিন আছে, তোমার এক পাশ থেকে আরেক পাশে যাওয়া লাগবে, কিন্তু তোমার ওই রুম হয়ে যাওয়া লাগবে। মেশিনগুলো কখনো স্থান পরিবর্তন করবে না,
মেশিনগুলো তার জায়গায় থাকবে। খালি তুমি জিনিস করো যে তোমরা অনেক সময় এয়ারপোর্টে বা কোনো সিকিউরিটি চেকিং এ গেলে একটা কুঠরির ভিতরে তোমার ব্যাগ দিয়ে দাও না, একটা ব্যাগ এই পাশে দিয়ে দাও, এদিক দিয়ে বের হয়, কিন্তু ভিতরে কি হয় আমরা দেখতে পারি না। ঠিক আছে, ভিতরে কি হইতেছে এটা কিন্তু আমাদের চোখে পড়ে না। এই জিনিসটা হচ্ছে অনেকটা ওরকম, তুমি এই জায়গা থেকে দিয়ে তুমি আয়ন ঢুকাচ্ছ, ভিতরে দেখতেছে একটা আয়ন ঢুকতেছে, কিন্তু ভিতরে কি খেলা হইতেছে, ভিতরে এই খেলাটা হইতেছে। ঠিক আছে না, ক্লোরাইড না, যে কোনো একযোজি আয়ন থাকতে পারে, যে কোনো একযোজি আয়ন থাকতে পারে, নাইট্রেট হইতে পারে, নাইট্রাইট হইতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, এখন ক্লিয়ার হইছে পোলাপান? এখন ক্লিয়ার হইছে? আশা করি এখন ক্লিয়ার হইছে। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে মূল বিক্রিয়াটা। ঠিক আছে, Fe2+ যখন একটা ইলেকট্রন ছাড়ে দেয় তখন কি হয়ে যায়, Fe3+ হয়ে যায়, তাই না? Fe2+ আছে দুইটা জিনিস, এর হাতে আছে দুইটা জিনিস, আর এর হাতে আছে তিনটা জিনিস। ওকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার হইছে, তাহলে আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হইছে। এই ক্ষেত্রে এই জিনিসটাই যাচ্ছে, কিন্তু হচ্ছে আমরা অ্যানায়নকে কিন্তু আদান প্রদান করাইছি, আর ক্যাটায়ন এমনিই চলে যাবে, ক্যাটায়ন এমনিই চলে যাবে। তাহলে এখন চলে যাই আজকে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে। এটা খুবই মজার জিনিস, এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, এই আর 10 মিনিট ক্লাস থাকবে, 10 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি শেষ করে দিব। ঠিক আছে, যা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে আয়রন প্রভাবক না, প্রভাবক না, বাহক। এখানে তার তো কোনো বিক্রিয়ার গতিকে সে পরিবর্তন করতেছে না, এক্ষেত্রে সে নিয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে, তাহলে দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন আর অ্যানায়ন, কো মানে একসাথে, কো মানে কি একসাথে, এই ক্ষেত্রে কিছুই না। একটা পরিবারের কথা ভাবো। ঠিক আছে, একটা পরিবারে একজন বাবা আছে, মা আছে, ছেলে আছে। ঠিক আছে, এখন ছেলেটা একটু জেদি, বাপও জেদি। ঠিক আছে, এখন কি করছে যে ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে। ঠিক আছে, ধরো বাংলা সিনেমার মতো, চৌধুরী সাহেবের মতো। ঠিক আছে, ছেলেটা মেয়েরে ভালোবাসে, মেয়ে হচ্ছে অনেক বড় পরিবারের। এখন কি হচ্ছে, মেনে নিচ্ছে না ফ্যামিলি, ছেলের ফ্যামিলি মেনে নিচ্ছে না। ফলে ছেলেরে কি করলো, ছেলেরে ঘর থেকে বাইর করে দিছে। বাপে ছেলেরে ঘর থেকে বাইর করে দিছে যে তুই আমার সন্তান হলে তুই এরকম করলে আমি তোকে মেনে নিব না, তুই ঘর থেকে বের হয়ে যা। ফলে সে তো পরে কি করলো, সে করলো কি, সে তো বাইর হইছে, সে বাইর হয়ে বিয়ে করছে। বিয়ে করে কি পরে বাবার সামনে আসছে, বাবা এই নাও, এই হচ্ছে তোমার বউ। তোমার বউ মানে হচ্ছে তোমার ছেলের বউ, পুত্রবধূ। তোমার পুত্রবধূকে সহ নিয়ে এসেছি। তখন বাবা আর রাগ করে থাকতে পারে না, আচ্ছা তুই যখন আমার পুত্রবধূ সহ আসছিস, দুইজনে ঘরের ভিতরে প্রবেশ করে যায়। এটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, ঠিক আছে, এই পড়াবো না, গল্প বলবো। ঠিক আছে, পড়াবো না, গল্প বলবো। গল্পটা বুঝছো? গল্পটা বুঝছো কিনা? একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির ভিতরে বাপ আছে, মা আছে, ছেলে আছে। ছেলে আরেকটা মেয়েরে ভালোবাসে, বাপ ছেলের ছেলের বের করে দিছে ফ্যামিলি থেকে। ঠিক আছে, পরে ছেলে কি করছে, ছেলে বিয়ে করে আরেকজনকে সাথে নিয়ে বউ সহ নিয়ে আসছে বাপের কাছে। বাপের কাছে আসছে, দেখো আব্বা তোমার পুত্রবধূ, তোমার বৌমাকে সাথে নিয়ে আসছি। তখন বাবা বলছে যে আচ্ছা তুই যখন বৌমাকে সাথে নিয়ে আসছিস, আমার আর রাগ নাই, আমি আমার বিগত রাগ দমিয়ে ফেললাম, তোরা দুইজনে এখন প্রবেশ করে ফেল, আমার ভুল হয়েছে, এখন তোরা দুইজনই পরিবারের ভিতরে প্রবেশ করে ফেল। এই জিনিসটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। শুরুতে শক্তি খরচ করে কি করবা, এই যে বাপ যে ছেলেরে বের করে দেয়, ঘর থেকে বের করে দিছে, ঘর থেকে বাপ বের করে দিছে ছেলেরে, এটা হচ্ছে প্রোটন, প্রোটনকে বের করে দিছে শক্তি খরচ করে। এই ক্ষেত্রে বাপের তো কষ্ট হয়েছে না, যে ছেলেরে আমি ঘর থেকে বের করে দিচ্ছি, ছেলের তো অবশ্যই কষ্ট হবে এই কাজটা করতে। ঠিক আছে, এখন আর শেষে যায় কি হচ্ছে আসলে এই জায়গায়, যে যখন এই প্রোটন যখন আসছে, ছেলে যখন আসছে, ছেলে একা আসে নাই, ছেলে সাথে আরেকজনকে বিয়ে করে নিয়ে আসছে, এবং পরে তার শ্বশুর আব্বা কি করলো, ছেলেরেও ভিতরে ঢুকাইলো, বউরেও ভিতরে ঢুকাইলো। এটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই কথাটা বুঝো, মানে মূল থিওরিটা তোমরা আসলে বুঝে গেছো। এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এই ক্ষেত্রে দেখো ইলেকট্রোকেমিক্যাল একটা প্রোটন রে বাইর করছো, ফলে ধরো ভিতরে প্রোটন ছিল 100টা, এখন বাইরে প্রোটন ছিল ধরো 0টা। যখন বের করলা, ধরলাম 10টাকে বের করে দিলাম, তাহলে তখন হইলো এখানে হবে 10টা, আর এখানে হবে -10, 90টা। ঠিক আছে, অর্থাৎ যখন একটা প্রোটনকে আমি বের করে দিলাম, তখন ভিতরে প্রোটন কমে গেল, বাইরে প্রোটন বেড়ে গেল। ঠিক আছে, অর্থাৎ দুই পাশে যখন তুমি পার্থক্য করবো, তখন একটা পার্থক্য পাবো। অর্থাৎ আগে ছিল পার্থক্য কত, 100 বিয়োগ 10, সরি 100 বিয়োগ 0, 100 বিয়োগ 0, আগে ছিল 100 পার্থক্য। আর এখন তাহলে ভিতরে পার্থক্য হইলো কত, 10টা বের করে দিচ্ছি, তাহলে 90। এখন এই ক্ষেত্রে 10টা বের করে দিচ্ছি, ভিতরে 10 কমবে, বাইরে 10 বাড়বে, অর্থাৎ এই ক্ষেত্রে পার্থক্য হবে এখন 10টা। ঠিক আছে, এবং পরবর্তীতে
এটা হচ্ছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট যখন পদার্থকে বের করে দিচ্ছি, আর যখন একটা প্রোটনকে আমি বের করে দিলাম, ভিতরে পজিটিভ চার্জ ছিল, এখন কি হবে, ভিতরে পজিটিভ চার্জ কমবে, বাইরে পজিটিভ চার্জ বাড়বে, চার্জ মানে কি বিদ্যুৎ, অর্থাৎ ভিতরে পজিটিভ চার্জ কমায় দিলাম, বাইরে পজিটিভ চার্জ বাড়ায় দিলাম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে পার্থক্য, তাহলে বাইরে পদার্থেরও পার্থক্য সৃষ্টি হলো, আবার ইলেকট্রিক্যাল পার্থক্য সৃষ্টি হলো চার্জের পরিমাণের কারণে। এই জিনিসটাকেই বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। আর এই কারণেই হচ্ছে কিন্তু এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা হয়, ঠিক আছে, এই কারণে কিন্তু প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা হয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু মূল জিনিসগুলো এখানে শেষ। আর যার প্রভাবে প্রোটন বাইরে আসে সেটাকে বলা হয় প্রোটন পাম্প, যার প্রভাবে প্রোটনটা বাইরে আসে তাকে বলা হয় প্রোটন পাম্প, ঠিক আছে। আর যখন তুমি পিএইচটাকে, যখন তুমি একটা প্রোটনকে ভেতর থেকে বাইরে পাঠিয়ে দিলা, তখন প্রোটন এই জায়গায় কমে গেল আর এই জায়গায় প্রোটন বেড়ে গেল। প্রোটন বেড়ে যাওয়া মানে পিএইচ কমে যাওয়া, প্রোটন কমে যাওয়া মানে পিএইচ বেড়ে যাওয়া, ঠিক আছে। ফলে এইটাকে বলা হচ্ছে কিন্তু পিএইচ গ্রেডিয়েন্ট বা পিএইচ এর পার্থক্য। অর্থাৎ বাইরে তাহলে কি হবে, পিএইচ কমে যাবে কারণ প্রোটন বেড়ে গেছে, এবং ভেতরে কি হবে, পিএইচ বেড়ে যাবে, ঠিক আছে। এই যে পার্থক্য হলো এটাকেই বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাকেই বলা হয় প্রোটন মোটিভ ফোর্স, কারণ এই বলটার মাধ্যমেই প্রোটন কিন্তু আবার ব্যাক করবে। এই যে পার্থক্যটা সৃষ্টি হলো এর মাধ্যমেই, ঠিক আছে, এই যে পার্থক্যটা সৃষ্টি হলো, এই পার্থক্য সৃষ্টি হওয়ার মাধ্যমেই কিন্তু আবার প্রোটনটা কামব্যাক করবে। এই পার্থক্যটা যে সৃষ্টি হলো এর মাধ্যমে কিন্তু এই যে প্রোটনটা কিন্তু আবার কামব্যাক করতেছে, এটার মাধ্যমে কিন্তু এই প্রোটনটা আবার কামব্যাক করতেছে। দেখো এই জায়গায় আমি বের করে দিছিলাম, তখন হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যে পার্থক্যতা সৃষ্টি হয়েছিল, এই পার্থক্য সৃষ্টির কারণে কিন্তু সে প্রোটনকে আবার ঠেলা দিয়ে ভিতরে প্রবেশ করায় দিচ্ছে। এটাই হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স, এটাই হচ্ছে কি আমার প্রোটন মোটিভ ফোর্স। আর এইভাবে যখন একসাথে প্রবেশ করলো সেটাকেই বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা দিছে কে, মতবাদটা দিছে কে, পিটার মিচেল। এই মতবাদটা দিছে মিস্টার পিটার মিচেল, ঠিক আছে। এবং এই মডেলটাকে নাম বলা হয় কেমিওসমোটিক, যেহেতু এই ক্ষেত্রে পদার্থের আদান প্রদান, এই কারণে এটাকে বলা হয় কেমিওসমোটিক মডেল, ঠিক আছে, এটাকে বলা হয় কেমিওসমোটিক মডেল। আর যে ক্ষেত্রে বাহক হিসেবে তুমি লেসিথিন ইউজ করবা, সেটাই হবে লেসিথিন বাহক মতবাদ। যে ক্ষেত্রে তুমি বাহক হিসেবে লেসিথিন ইউজ করবা সেটাই হবে লেসিথিন বাহক মতবাদ, ঠিক আছে। আজকের ক্লাস শেষ, ওকে, আজকের ক্লাস শেষ। আমি সহজ ভাষায় এগুলো আবার তোমাকে একবার বলে দিচ্ছি, যে যখন তুমি শক্তি খরচ করবা, সক্রিয় পরিশোষণ, শক্তি খরচ করবা না নিষ্ক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণে কয়টা ধাপ, 4টা ধাপ, ঠিক আছে। আয়ন বাহক ধারণা, ব্যাপন মতবাদ, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। সক্রিয়তে কয়টা মতবাদ, 3টা মতবাদ, মানে সবগুলো আয়ন বাহক। একটা হচ্ছে লুন্ডেগট মতবাদ, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, একটা হচ্ছে লেসিথিন মতবাদ। লেসিথিন মতবাদে বাহক হচ্ছে লেসিথিন, আর লুন্ডেগট মতবাদে বাহক হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোমের ভিতরে আয়রন থাকে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে এটা কোন মডেলের উপরে ভিত্তি করে দেওয়া, কেমিওসমোটিক মডেলের উপরে ভিত্তি করে দেওয়া। এখানে কোন বলটা কাজে লাগে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। আর লুন্ডেগার্ড মতবাদে কে মূল কাজটা করে, আয়রনের 2+ এবং 3+ রূপের মাঝখানে যে পরিবর্তন হয় তার মাধ্যমে অ্যানায়ন বাইরে থেকে ভিতরে প্রবেশ করে এবং ইলেকট্রনটা কোষের ভিতর থেকে বাইরের দিকে চলে যায়। এটুকুই হচ্ছে আজকের এই ক্লাসের মূল কথা, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে কিন্তু এর পরবর্তী টপিকগুলো পড়বো। সবাইকে অনেকটুকু থ্যাংক ইউ ক্লাসে করার জন্য, এবং তোমরা কিন্তু নোটগুলো অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে। আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে তোমাদের কোশ্চেন গুলো তোমরা একটু মাথায় রাখো। লাবণী, তোমার অভিশ্রবণটা আমার মাথায় থাকলো, 9টা থেকে ক্লাস আছে, তো আমি তোমাকে গ্রুপে বা হচ্ছে নেক্সট ক্লাসের শুরুতেই আমি এটা বলে দিব, অভিশ্রবণটা বলে দিব। আর ডেজি, তোমার কোশ্চেনটা আমার মনে থাকলো, ইউনিপোর্ট, এই 2টা কোশ্চেন, ঠিক আছে, এই 2টা কোশ্চেনের উত্তর আমি অবশ্যই বলে দিব, ঠিক আছে, ভয় পায় না। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই কিন্তু নোট শেয়ার করবা, হ্যাঁ নোট শেয়ার করবা অবশ্যই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।